আচ্ছা, আমাদের এই কালারের কন্টেন্ট গুলো শেষ হয়েছে, ক্লাস 1 2 ক্লাস 3। আমাদের প্রিভিয়াসলি মনে হয় 4টা ক্লাস গেছিল, যদি আমরা এখান থেকে কন্টেন্ট এতটুকু পর্যন্ত শেষ করতে পারছিলাম, সাইট ব্লগ বা ফেসবুক ব্লগ পর্যন্ত। হ্যাঁ, আজকে আমরা এখান থেকে শুরু করব ট্রিপল পি ও ই কনফিগার। ওকে, আচ্ছা। জেনারেলি আমাদের বাসায় যে ইন্টারনেট কানেকশন, আমাদের আইএসপি সমূহ প্রথমত যে প্রসেসে ইন্টারনেট দিয়ে থাকে, প্রথম প্রসেসটা হচ্ছে স্ট্যাটিক আইপি। কি আইপি দেয়? স্ট্যাটিক আইপি দেয়। সেকেন্ড প্রসেস হচ্ছে ট্রিপল পি ও ই। এই প্রসেসে ইন্টারনেট কানেকশন দেয়। আর লোকাল আইএসপি যদি হয়ে থাকে বা একজনের বাসা বা একজনের বাসা থেকে বা আশেপাশে কোন এক জায়গা থেকে যদি কানেকশন দিয়ে থাকে, সেটা ডাইনামিক আইপিও দিতে পারে। হ্যাঁ, আমাদের দেশে জেনারেলি যদি ভালো আইএসপি হয়, সেক্ষেত্রে স্ট্যাটিক আইপি অথবা ট্রিপল পি ওইটা দিয়ে থাকবে। অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে কানেকশন টাইপ। কি বলা হয়? কানেকশন কানেকশন টাইপ। স্ট্যাটিক আইপি বেশিরভাগ ক্ষেত্রে কর্পোরেট সেক্টরে দিয়ে থাকে, আর ট্রিপল পি ওই জেনারেলি হোম ক্লায়েন্টের জন্য দেওয়া হয়। হোম ক্লায়েন্ট। হ্যাঁ, আমরা বাসায় যে ইন্টারনেট ইউজ করি মোস্ট অফ দ্য টাইমে তারা কি দিয়ে থাকে? ট্রিপল পি ওই, পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট। আর এটার ক্ষেত্রে তারা যেটা দিয়ে থাকে, ইউজার আইডি দিয়ে থাকে একটা, আর একটা পাসওয়ার্ড দিয়ে দেয়। তো এই ইউজার আইডি আর পাসওয়ার্ড কি করতে হয়? আমাদের রাউটারে বসাতে হয়। রাউটারে বসানোর পরে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের একটা রিকোয়েস্ট কোথায় যাবে? আইএসপি পর্যন্ত যাবে। আইএসপি ওই রিকোয়েস্টটাই কি করে? গ্রান্টেড করে। অর্থাৎ যখন তারা বুঝে যে হ্যাঁ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে আমার ক্লায়েন্টের, তখন তারা গ্রান্ট করে সেখান থেকে কি করে? রিভার্স আইপি প্রদান করে। অর্থাৎ ম্যানুয়ালের আইপি প্রদান করতে হয় না। আইএসপি থেকে আইপি এসে কোথায় বসবে? আপনার রাউটারে বা অ্যাক্সেস পয়েন্টে বসবে। এটা এই ব্যাপারটাকে বলা হচ্ছে ট্রিপল পি ওই। হ্যাঁ, আমরা প্রিভিয়াস ভিডিওতে স্ট্যাটিক আইপি কনফিগারেশনটা দেখছি, মাইক্রোটিকেট। আজকে আমরা যেটা দেখব, ট্রিপল পি ওই বা পিপিওই তে কিভাবে মাইক্রোটিক কনফিগার করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আমার মাইক্রোটিকটা ওপেন করি। মাইক্রোটিক ওপেন, আপনারা সবাই জানেন। উইনবক্স ওপেন করলাম, মাইক্রোটিক লগ ইন করলাম। অনেকভাবে কনফিগার করা যায়, খুব সহজভাবে আমরা করি। দেখেন বাম পাশে ইন্টারফেস একটা অপশন আছে, এটা জুম করে দিচ্ছি। ইন্টারফেস, ইন্টারফেসে ক্লিক করার পরে আমার এই রাউটার আগে থেকে কনফিগার করা আছে। তারপর আমি স্টেপ গুলো দেখাচ্ছি। প্লাস সিম্বলে ক্লিক করতে হবে ইন্টারফেস থেকে। এখানে আপনার ইন্টারফেস গুলো দেখাবে, ইথারনেট 1, ইথারনেট 2, 3, 4 বা সামথিং, যা যা ইন্টারফেস থাকে আপনার মাইক্রোটিকে তা দেখাবে। এবার প্লাস সিম্বলে ক্লিক করব। প্লাস সিম্বলে ক্লিক করলে একদম নিচে দেখেন ট্রিপল পি ও ই ক্লায়েন্ট লিখে আসবে। কি আসবে? ট্রিপল পি ও ই ক্লায়েন্ট লিখে আসবে। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে জেনারেল অপশন, জেনারেল অপশন থেকে আপনাকে ইন্টারফেস সিলেক্ট করে দিতে হবে। কি সিলেক্ট করে দিতে হবে? ইন্টারফেসটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, ইন্টারফেস সিলেক্ট করা মানে হচ্ছে কি, আপনার বাসায় যে ওএনইউটা আছে, ওএনইউ থেকে যে কেবলটা রাউটারের মানে মাইক্রোটিকে যে পোর্টে লাগছে, ওই পোর্টটাকে সিলেক্ট করে দিতে হবে। বুঝতে পারছি? অনু থেকে যে ইথারনেট কেবলটা, ইউটিপি কেবলটা বের হবে, সেটা মাইক্রোটিকে যে পোর্টে লাগানো আছে সেই পোর্টটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আমি আমার এটা দেখে, আমার এটা যদি আগে থেকে কনফিগার, এই এখানে দেখেন জেনারেলে ক্লিক করলে ইন্টারফেস কত? ইথারনেট 1। কিসে সিলেক্ট করে দিতে হচ্ছে? ইথারনেট 1 আমার
অনু থেকে কেবলটা রাউটারের 1 নম্বর ইন্টারফেসে লাগানো। প্রথম কাজ এটা। সেকেন্ড কাজ, ডায়াল আউট। আইএসপি থেকে একটা ইউজার আইডি দিছে, একটা পাসওয়ার্ড দিছে, এই ইউজার আইডিটা এখানে বসিয়ে দিলাম, পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম, একদম কাজ শেষ, অ্যাপ্লাই, ওকে। এতটুকু করলেই কি হয়ে যাবে, আপনার রাউটার অনলাইনে হয়ে যাবে। রাউটার কি হয়ে যাবে, অনলাইন হয়ে যাবে। তখন টার্মিনাল থেকে এসে যখন কিসে গুগলকে পিং দেওয়া হবে, তখন কি পাওয়া যাবে, রাউটার অনলাইন যে সেটা পাওয়া যাবে। হ্যাঁ, আর এক্ষেত্রে পিপিও এর ক্ষেত্রে কি করতে হয় না, কোনো প্রকার আইপি বসাতে হয় না, স্ট্যাটিক আইপি, স্ট্যাটিক আইপি, আইপি সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, তারপর হচ্ছে ডিএনএস। ডিএনএস টা বসানো যায়, না বসালে চলে। তারপর আমরা এসটিডিআইপি তার কাজ করছি না, রাউট দেখানো, নেটিং করা, ফায়ারওয়ালের কোনো কাজ পিপিও তে করতে হয় না, ও কাজগুলো অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে কাজটা কি করলাম, কেউ একজন রিপিট করেন। প্রথমে ইন্টারফেস ইন্টারফেস, সিলেক্ট করতে হয়, এরপরে দেন প্লাস বাটনে গিয়ে PPOE ক্লায়েন্ট সিলেক্ট করতে হয়, দেন জেনারেল, তারপর ইন্টারফেস। হ্যাঁ, জেনারেলের মধ্যে এসে ইন্টারফেসটা সিলেক্ট করে দিতে হবে, আমার কেবলটা যে পোর্টে লাগানো আছে সেটা, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ সেটা, এরপর ডায়ালগ এসে আইএসপি যে ইউজার আইডি দিছে, যে পাসওয়ার্ড দিছে সেটা দিয়ে দিতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই, ওকে। এটা কি হয়ে গেল, রাউটার অনলাইন হয়ে গেল। এখন লোকাল নেটওয়ার্ক আগের প্রসেসে সাজাবো। কোন প্রসেসে, আগের প্রসেসে। আইপি অ্যাড্রেসেস, আপনি মনে করেন আপনার মাইক্রোটিকে তো অনেকগুলো ইথারনেট থাকে, মনে করেন 2 নং ইথারনেট। হ্যাঁ, তো 2 নং ইথারনেটের জন্য আমি একটা আইপি রেঞ্জ নিয়ে নিব, অ্যাপ্লাই, ওকে দিয়ে দিব, কাজ শেষ। হ্যাঁ, আর যদি আমি 3 নং ইন্টারফেসে কনফিগার করি, একই কথা, এখানে প্লাস সিম্বল নিয়ে ইথারনেট 3 দিয়ে দিব, আইপি রেঞ্জ দিয়ে দিব, যেখানে একটা আইপি 192.168.0.10 দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাপ্লাই, ওকে দিয়ে দিলাম। ইথারনেট 3 কে আমি 3 ও কনফিগার করতেছি। তো এরপরে যেটা করতে হয়, ডিএসসিপি কনফিগার আইপি, ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেটআপ, ইথারনেট 3, নেক্সট। হ্যাঁ, যেহেতু এটা স্ল্যাবে আছে বলতে আমার ওখানে যে আগে থেকে একটা ব্রিজ কনফিগার করা হয়েছে, সেই ব্রিজটা রিমুভ করে নেই, সেজন্য এটা কাজ করে নাই। হ্যাঁ, আগের কনফিগারেশন সমস্যা করে ফেলছে। তো আইপি, ডিএসসিপি সার্ভার ইথারনেট 3 কে কনফিগার করতেছি, নেক্সট 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 দিয়ে হয়ে যাবে, কাজ শেষ। সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। অর্থাৎ পিপিও এর ক্ষেত্রে অ্যাক্সেস পয়েন্ট কনফিগারেশন যেরকম সহজ, মাইক্রোডি কনফিগারেশন সেরকমই সহজ। জাস্ট কি বসানো, ইউজার আইডি বসানো, পাসওয়ার্ড বসানো, আর কোনো কাজ নেই। ওকে, কেউ একজন একটু স্টেবল একটু রিপিট করেন। তার প্রথমে ইন্টারফেসে ক্লিক করতে হবে, দেন প্লাস সাইনে ক্লিক করার পর PPOE ক্লায়েন্ট সিলেক্ট করতে হবে, দেন জেনারেলে যেতে হবে, তারপর ইন্টারফেসে গিয়ে ইথারনেট 1 সিলেক্ট করে দিতে হবে, এন্ড সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। ডায়াল আউট থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এতটুকু করলে রাউটার কি হয়ে যাবে, অনলাইন হয়ে যাবে। এরপর লোকাল নেটওয়ার্ক আগে সিস্টেমে সাজাবো, আমরা যেভাবে ইচ্ছে সেভাবে সাজাবো। আপনার ইথারনেট 3, 4, 5, 6, 7, 8 যেটা যেরকম ইচ্ছে সেরকম করে সাজাবো। হ্যাঁ, এরপরে যেহেতু সাজালে তো হবে না, এরপর আবার ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হবে। ডিএসসিপি না করলে তো ডাইনামিক্যালি কি পাবে না, সবাই ইন্টারনেট পাবে না। তো সেই জন্য আবার কি করতে হবে, ডিএসসিপি কনফিগার করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। সো ডিএসসিপিটা আমরা হচ্ছে আগের নিয়মে করতে পারবো। হ্যাঁ, ডিএসসিপিটা আমরা আগে নিয়ে কনফিগার করব। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি কনফিগারেশন, ট্রিপল পিওই কনফিগারেশন। ওকে, এরপরে এখন আসেন বাইন্ড ম্যাক অ্যাড্রেস ফর স্ট্যাটিক আইপি ইউজার
স্ট্যাটিক আইপি ইউজারের জন্য ম্যাক অ্যাড্রেসটা কি করতে হবে, বাইন্ড করতে হবে। বাইন্ড করা মানে কি? বাইন্ড করা মানে হচ্ছে ফিক্সড করে দেওয়া, ফিক্সড করে দেওয়া। আমাদের জেনারেলি কি হয়, আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করছি মাইক্রোটিকে, তাই না? তো দেখা যাবে কি আমি এক একবার এক একটা আইপি পাচ্ছি, ওই ডিএসসিপি পুল থেকে এক একবার কি পাচ্ছি, এক একটা আইপি পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা ফিক্সড করে দিব, হ্যাঁ এই ব্যক্তি সবসময় এই আইপিটাই পাবে, আর হ্যাঁ আর অন্য ব্যক্তি বা অফিসে অন্য এমপ্লয়ি সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট কি পাবে, ডিফারেন্ট আইপি পাবেন। বুঝতেছেন ব্যাপারটা? আবার রিপিট করি, মনে করেন ছোট থেকে চিন্তা করে আসেন, মনে করেন আপনি হচ্ছে আপনার কর্পোরেট এনভায়রনমেন্টে কি আইটি অফিসার, হ্যাঁ আপনাদের অফিসে 50 জন এমপ্লয়ি আছে। এখন আমরা যখন মাইক্রোটিকের মধ্যে ডাইনামিক আইপিটা কনফিগার করি, আর ডাইনামিক আইপি কি হয়, চেঞ্জ হয়, কি হয় কিছুদিন পর পর এটা রিলিজ হয়ে যায়, তখন চেঞ্জ হয়। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন কোন একজন এমপ্লয়িকে কি দিবেন না, ইন্টারনেট দিবেন না, অথবা আরো একটা ব্যাপার হইতে পারে, সেটা হচ্ছে তাকে ব্লক করে দিতে চাচ্ছেন। হ্যাঁ, আবার আইএসপির ক্ষেত্রে যেটা হয়, আমরা যে বাসায় যে ইন্টারনেট ইউজ করি, বাসায় মাঝে মধ্যে অনেকে কি করতে পারে, যারা আইপি রেঞ্জ গুলো বুঝে, হ্যাঁ তারা কি করতে পারে, আইপি রেঞ্জটাকে সিকোয়েন্স ফলো করে, মনে কর 192.168.0.10, এরপরটা 11 হবে, পরেরটা 12 হবে। তো হোম ক্লায়েন্ট কি করতে পারে, মাঝে মধ্যে যারা একটু আইপি রেঞ্জ বুঝে তারা কি করতে পারে, মনে কর তার ব্যালেন্স শেষ, সে আরেকটা আইপি বসাই দিল, সে বসিয়ে দিয়ে সে কি করতে পারে, ইন্টারনেট পাইতে পারে। হ্যাঁ, তো এখন যেন ও হোম ক্লায়েন্ট যেন এই ধরনের কাজ করতে না পারে, সেজন্য এই প্রসেসটাকে বলা হচ্ছে ম্যাক অ্যাড্রেস বাইন্ড। মানে হচ্ছে ম্যাকটা কি করে দেওয়া, ফিক্সড করে দেওয়া, প্রত্যেকটা ইউজারের জন্য ম্যাক অ্যাড্রেস কি করে দেওয়া, ফিক্সড করে দেওয়া। বুঝতেছেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, আমি একটা রিয়েল সিনারিও আপনাদের সাথে শেয়ার করি। জবের প্রথম দিকে যখন আমি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, হ্যাঁ তো আমাদের চিটং শহরে ইপিজেড আছে, ইপিজেড এ তো প্রায় অনেক ক্লায়েন্ট। তো একটা ইপিজেড এ একটা কোম্পানিতে উনি বারবারে কি করে কমপ্লেন করে, আমি ইন্টারনেট কিছুক্ষণ আছে কিছুক্ষণ নাই, কিছুক্ষণ আছে কিছুক্ষণ নাই, ইন্টারনেট চলে যায়। মানে কি হচ্ছে, ইন্টারাপশন হচ্ছে, বারবার আসতেছে চলে যাচ্ছে। আর আমরা যে আইপি অ্যাড্রেস গুলা, আইপি অ্যাড্রেস সেম আইপি যদি যদি দুইজন মানুষ ইউজ করে, মনে করেন একটা আইপি হচ্ছে এটা 192.168.0.10, সেম আইপিটা করিমের পিসিতেও বসানো, রহিমের পিসিতেও বসানো, তখন কি হবে, করিম কিছুক্ষণ ইন্টারনেট পাবে, এরপরে সে আবার ফ্লাকচুয়েশন পাবে, আবার রহিম কিছুক্ষণ ইন্টারনেট পাবে, এরপর আবার সে কি পাবে, ফ্লাকচুয়েশন পাবে। হ্যাঁ, তো ওর কর্পোরেট ক্লায়েন্টের প্রবলেমটা ছিল, আমি কিছুক্ষণ ইন্টারনেট পাচ্ছি, এরপর আবার ইন্টারনেট চলে যাচ্ছে, কিছুক্ষণ পাচ্ছি আবার চলে যাচ্ছে। এখন আমরা অফিস থেকে আমাদের কোনো প্রবলেম পাচ্ছি না। হ্যাঁ, তারপরে ক্লায়েন্টের অফিসে গেলাম, ক্লায়েন্টের অফিসে গিয়ে দেখতেছি রাউটারও ওকে, সবকিছু ওকে। এখন আমি যতক্ষণ বসে আছি তখন আর কোনো প্রবলেমও পাচ্ছি না, কিন্তু ক্লায়েন্টের কথা হলো এই ধরনের প্রবলেম হয়, কি হয়, প্রবলেম হয়। পরে আমরা যেটা দেখলাম, মাইক্রোটিকের মধ্যে কোন ক্লায়েন্ট কোন আইপি ইউজ করতেছে, কোন ম্যাক অ্যাড্রেস থেকে সেটা ইউজ করতেছে, সেটাও দেখা যায়, সেটা আমরা একটু পরে দেখবো। আমরা কিছুক্ষণ পর অফিসে দেখলাম এই আইপিটা একবার এই ধরনের মনে করেন ম্যাক ওয়ান নামক ম্যাক অ্যাড্রেস হচ্ছে আলফা নিউমের কোড গুলা এক একবার এক এক রাউটার পাচ্ছে, সেম আইপি একবারে একটা রাউটারে ম্যাক পাচ্ছি, আর একবার অন্য আরেকটা রাউটারে ম্যাক পাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাক পাচ্ছি, দুইটা ম্যাক পাচ্ছি। পরে আমরা কি করলাম, ক্লায়েন্টের ম্যাক অ্যাড্রেসটা নোট ডাউন করলাম, নোট ডাউন করে মাইক্রোটিক থেকে ওইটাকে ফিক্সড করে দিলাম, এই আইপির সাথে ওনার রাউটারে ম্যাক অ্যাড্রেসটা কি করে দিলাম, ফিক্সড করে দিলাম। ফিক্স করে দেওয়ার পর থেকে ওনার প্রবলেমটা সলভ। কারণ যে এই রহিম যে ব্যক্তি
অবৈধভাবে এই আইপিটা সিকোয়েন্স বুঝে সে এই আইপিটা ইউজ করে ইন্টারনেট ইউজ করতেছিল, যখন ম্যাক অ্যাড্রেসটা বাইন্ড করে দেওয়া হবে তখন আর কি করতে পারবে না, সে অ্যাক্সেস করতে পারবে না। ওকে, আসলে আমরা একটু দেখি প্র্যাকটিক্যালে সরাসরি। স্যার একদম সহজ। হ্যাঁ বলেন। বাইন্ড ম্যাক অ্যাড্রেস বাইন্ড কি ওই আইপির মধ্যে করে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, আইপির মধ্যে করে দেওয়া হয়। দেখেন খুব সহজ, আমি এখানে দেখাই দিচ্ছি। হ্যাঁ, প্রথমে মনে করেন এটা আমার পিসি, তাই তো? আমার পিসির আইপি অ্যাড্রেসটা বের করি, ম্যাক অ্যাড্রেসটা বের করি। আইপি কনফিগ স্ল্যাশ অল, এই কমান্ড তো সবার জানা আছে তাই না? এই কমান্ড তো সবার জানা আছে। জি স্যার। আইপি কনফিগ অল দিলে সমস্ত ইনফরমেশন বেরিয়ে আসে। তাহলে এই দেখেন আমার ফিজিক্যাল অ্যাড্রেস, আমার পিসির ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে এটা, বা ম্যাক অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয় এটা। আর আমার আইপিটা হচ্ছে কত, 172.168.0.9। এটা কমান্ড মোডে দেখা যায়, সরাসরি ইথারনেট থেকেও দেখা যায়। ইথারনেট আসলাম, নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, এখানে ক্লিক করলে এখান থেকেও দেখা যায়। আইপি কত, 172.168.0.9। ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। ম্যাক অ্যাড্রেসে কি বলা হয়, ফিজিক্যাল অ্যাড্রেসও বলা হয়। ওকে, জি স্যার। এখন একদমই সিম্পল। প্রথমে আইপিতে আসবো, আইপি থেকে এআরপি নামক একটা অপশন আছে, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এআরপি মানে কি, এআরপি মানে হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এখানে ক্লিক করব। এই দেখেন আমার এখানে এআরপি লিস্টে 3টা আছে। কয়টা আছে, 3টা। 3টা এআরপি লিস্টে 3টা আছে। এখানে 3টা ডিভাইস। ডিসি মানে হচ্ছে ডাইনামিক্যালি কানেক্টেড, ডিসি মানে হচ্ছে ডাইনামিক্যালি কানেক্টেড। আমার ইথারনেট 2টা, আমার যে আইপিটা, আমাদের যে আইপিটা 172.168.0.9, সে ডাইনামিক ভাবে এখানে কানেক্টেড আছে। কিভাবে আছে কানেক্টেড, ডাইনামিক ভাবে। এখন আমি চাচ্ছি এটা ফিক্সড করে দিব। কি করে দিব, ফিক্সড করে দিব। তাহলে কি হবে, এই আইপিটা যখন আমার এই পিসির সাথে ফিক্সড করে দিব, আমার বাসায় আরো ল্যাপটপ আছে না বা মোবাইল আছে না, মোবাইলে ইন্টারনেট ইউজ হয় না, তারাও তো আইপি পায়। তারা কখনো কি পাবে না, এই আইপিটা আর পাবে না, কারণ এই আইপিটা এই ম্যাক অ্যাড্রেসের সাথে কি করে দেওয়া, বাইন্ড করে দেওয়া, মানে হচ্ছে কি দেওয়া, বেঁধে দেওয়া। তাহলে আমরা প্লাস সিম্বলে ক্লিক করব, আইপিটা এখানে লিখবো। হ্যাঁ, 172.31, 172.31.0.9, 31.0 কত 9। ম্যাক অ্যাড্রেসটা কপি করতে হবে এখান থেকে অল সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট কপি হয়ে যাবে। এখানে ম্যাক অ্যাড্রেসটাকে বসিয়ে দিলাম। এটা কোন ইন্টারফেসের মধ্যে, 2 নং ইন্টারফেসের মধ্যে ইথারনেট 2 দিলাম। হ্যাঁ, অ্যাপ্লাই, ওকে। এটা কপিটা কিভাবে করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা থেকে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করার মাউসে এটা কাজ করবে না, সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল সি দিবেন। কি দিবেন, কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে এখান থেকে আনলে এখানে করলে পেস্ট হয়ে যাবে। অ্যাপ্লাই, ওকে। তাহলে এই দুইটা ডিভাইস, এই দুটো হচ্ছে WLAN মানে হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই দুইটা ডিভাইস হচ্ছে আমার মোবাইল। হ্যাঁ, আর এটা, আর মোবাইল গুলো ডাইনামিক্যালি কানেক্টেড। আর এটাকে যখন ম্যাক অ্যাড্রেস বাইন্ড করে দিছি, তখন এক্ষেত্রে এখন কি লেখা আছে, কানেক্টেড। কানেক্টেড মানে হচ্ছে ডিরেক্ট কানেক্টেড, আর ডিসি মানে হচ্ছে ডাইনামিক্যালি কানেক্টেড, আর সি মানে হচ্ছে সরাসরি কানেক্টেড। মনে করেন তাহলে এখানে একটা নেম লিখে দিতে পারেন। মনে করেন এটা যদি আপনার অফিস হয়, এটা মনে করেন সিইও, ওনার কম্পিউটারের সাথে কি করে দিলেন, বাইন্ড করে দিলেন। হ্যাঁ, তো এই আইপিটা কি হবে না, অন্য কারো আইপিতে, কারো পিসিতে যাবে না। এভাবে কি করে দিতে পারেন, বাইন্ড করে দিতে পারেন। বাইন্ড করে দিলে
আইপি ডাইনামিক থাকলে যে প্রবলেমটা মাঝে মধ্যে হইতে পারে, এই 0.9 আইপিটা মনে করেন এখন যদি আমার কোনো মোবাইলে পেয়ে যায়, আমার মোবাইলও ডিস্টার্ব করবে, পিসিও কি করবে, ইন্টারনেট ডিস্টার্ব করবে। এখন যখন এটাকে আমরা ফিক্সড করে দিচ্ছি এভাবে, এখন এটা আর কি করবে না, ইন্টারাপশন করবে না। বুঝতে পারছি? জি স্যার। স্যার আমরা যখন কাউকে স্ট্যাটিক আইপি প্রোভাইড করব তখন কি এভাবে করব? হ্যাঁ, স্ট্যাটিক আইপি প্রোভাইড করলেও এভাবে করতে পারবে। জি স্যার, থ্যাঙ্কস। স্যার WLAN এর ম্যাক অ্যাড্রেস গুলা বাইন্ড করা যায় না স্যার? WLAN এর আসেন ট্রাই করে দেখি। এটা তো আমার ফোন ডিভাইসের মোবাইলের কিনে, একটু দেখি, আমি মোবাইলটা একটু চেক করি। ডাবল এইট, স্যার এখানে একটা লেখা আছে যে মেক স্ট্যাটিক, ওটা হবে কিনা? মেক স্ট্যাটিক, হ্যাঁ মেক স্ট্যাটিক। আচ্ছা, WLAN এর ক্ষেত্রে অ্যাপ্লাই ওকেটা কাজ করে না, কি করে দিতে হবে, মেক স্ট্যাটিক করে দিতে হবে। ও, এখানে কি নেই, ওই অ্যাপ্লাই যেটা এখানে যেটা ছিল, দেখেন এখানে যেটা ছিল অ্যাপ্লাই ওকে ছিল, তাই না? আর WLAN এর ক্ষেত্রে যেটা হয়ে গেল, এখন সি মানে হচ্ছে কানেক্টেড, হ্যাঁ ফিক্সড করে দেওয়া হয়েছে। আর এই ক্ষেত্রে এটাকেও যদি ম্যাক স্ট্যাটিক করে দিই, তাহলে তিনটাই কি হয়ে গেল, ডাইনামিক্যালি না, এটা ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, এটা দুইটা মোবাইলে দুইটা কি হলো, কানেক্টেড হলো। তাহলে মোবাইলে এভাবে করা যেত। মোবাইলে ইয়া করলে, ফিক্সড করে দিলে একটু প্রবলেম হইতে পারে, কারণ হচ্ছে মোবাইলে আমরা জেনারেলি স্ট্যাটিক আইপি বসে না। মেক স্ট্যাটিক বলতো এখানে ওইটাও বোঝানো হচ্ছে আপনি মোবাইলেও এটা স্ট্যাটিক্যালি বসে দিতে হবে, ঠিক আছে? মোবাইলটা আমরা কি করি, জাস্ট ওয়াইফাই অন করি, ডাইনামিক ভাবে সে অটোমেটিক আইপিটা নিয়ে নেয়। হ্যাঁ, যদি আমরা এই কনফিগারেশনটা করি, আমাদেরকে কি করতে হবে, স্ট্যাটিক ভাবে মোবাইলে বসে দিতে হবে, ঠিক আছে? তার স্ক্রিনশটটা চলে গেছে। না হয়, কারণ আপনি তো বাসা থেকে বের হবেন, বাসা থেকে বের হবেন আবার ঢুকবেন, তখন সেটা কি নাও পেতে ইন্টারাপশন হতে পারে। কেউ কিছু বলছিলেন? তার স্ক্রিনশটটা অফ হয়ে গেছে। স্যার স্ক্রিন শেয়ারটা নেই। হুম হুম, আচ্ছা, তাহলে এটা ছিল, এটা কি ছিল, এটা ছিল ম্যাক অ্যাড্রেস, বাইন্ড ম্যাক অ্যাড্রেস ফর স্ট্যাটিক অ্যাপ ইউজার। স্ট্যাটিক অ্যাপ ইউজার তার জন্য আপনাকে আমরা কি করতে পারি, ম্যাক অ্যাড্রেসটা বাইন্ড করে দিতে পারি। এটা শুধুমাত্র যে আইএসপি তে লাগে তা না, আপনারা যারা কর্পোরেট সেক্টর জব করবেন বা করতেছেন,
কর্পোরেট সেক্টরে আমাদেরকে কি করতে হয়, মোটামুটি একটা অফিসের ভিতর যতজন এমপ্লয়ি আছে সবার ব্যান্ডউইথ আইটি অফিসারে কি করে ম্যানেজ করে। হ্যাঁ, তো কিছু ইউজারদের জন্য এই কাজগুলো ফিক্সড করতে হয়। হ্যাঁ, মাঝে মধ্যে হয় কি প্রবলেম লেগে থাকে, মানে সেম আইপি দুটো পিসিতে বসে যায়, যেগুলো কি ডাইনামিক্যালি বসে যেহেতু, তখন কি করতে হয় নেটওয়ার্ক অ্যাডাপ্টার জেনারেলি এই কাজটা যদি না করেন মাইক্রোটিকে, তখন নেটওয়ার্ক অ্যাডাপ্টার ডিসেবল করে এনাবল করতে হবে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার কি করতে হবে, ডিসেবল করে এনাবল করতে হবে। এরপরে আইপি রিলিজের কমান্ড ইউজ করতে হবে, মাঝে মধ্যে ইথারনেট কেবলটা খুলে লাগাতে হবে। তো এই ধরনের সলিউশনের জন্য ম্যাক অ্যাড্রেসটাকে বাইন্ড করে দিলে এই প্রবলেম গুলো হয় না। আর কেউ যদি কখনো আইএসপি তে জব করেন, তখন তো ক্লায়েন্টের ক্ষেত্রে এই ব্যাপারগুলো হতে পারে যে হ্যাঁ একজন ক্লায়েন্ট পেমেন্ট না করে সে কি করতেছে, আইপি রেঞ্জ গুলো বুঝে সে নিজের ব্যালেন্স যখন শেষ হয়ে যায় সে আরেকজন আইপি এনে বসাই যায়, বসাই দিয়ে কি করে ফ্রি ইন্টারনেট ইউজ করে। কিন্তু যখন সে আরেকজন আইপিটা বসিয়ে ফ্রি ইন্টারনেট ইউজ করে তখন মূল যে ক্লায়েন্ট তার তো ইন্টারাপশন হচ্ছে। তখন এই ধরনের প্রবলেম হয়ে গেলে কি করতে হবে, আপনাদেরকে মাইক্রোটিকে ঢুকে এখানে দেখতে হবে। হ্যাঁ, এখানে যদি এখানে দেখতে হবে, মনে করেন এটা হচ্ছে সিও ক্লায়েন্ট। হ্যাঁ, সে কি সবসময় একই ম্যাক অ্যাড্রেস পাচ্ছে কিনা, আপনি কিছু মনিটর করলেন, দেখলেন যে একবার এক এক ম্যাক অ্যাড্রেস পাচ্ছে। এর মানে হচ্ছে কি এই আইপিটা দুইজন ইউজার কি করতেছে, ইউজ করতেছে। আর পাশাপাশি কোথায় পাওয়া যাবে এগুলো, লগও পাওয়া যাবে। হ্যাঁ, এই আইপিটা এই ধরনের লগে পাওয়া যাবে, লগও কি পাওয়া যাবে, ইনফরমেশন গুলো পাওয়া যাবে। একটু মনিটর করলে ক্লায়েন্টের প্রবলেম গুলো কি পাওয়া যাবে, শর্ট আউট হবে। বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা আরেকটা টপিকসে চলে আসি, সেটা হচ্ছে মাইক্রোটিক ইউআরএল ফিল্টারিং। আমরা এর আগে পোর্ট ব্লক শিখছি না? পোর্ট ব্লক আমরা যেটা করছিলাম 80 পোর্ট ব্লক করে দিছি, তাই না? তো 80 পোর্ট বলতে ওই সাইট গুলো আনসিকিউর, হ্যাঁ, বা যেগুলোতে এসএসএল সার্টিফিকেট ইস্যু করা হয় না। এখন 80 পোর্ট ব্লক করলে আপনার সমস্ত 80 পোর্ট ব্লক হয়ে যাবে, এটা একটা প্রবলেম। কারণ মাঝে মধ্যে আপনার 80 পোর্টে মানে 80 তে এসএসএল সার্টিফিকেট ইস্যু করা ছাড়া অনেক সাইটে কি হতে পারে, ভিজিট করতে হইতে পারে। হ্যাঁ, বা অনেকে নিজস্ব সার্ভার ইউজ করে, নিজস্ব লোকাল সার্ভার ইউজ করে, তখন তারা আর হোস্টিং এ যায় না, নিজেদের মধ্যে রাখে, লোকাল পিসিতে রেখে দেয়, ওগুলা তো 80 পোর্টে। হ্যাঁ, কিন্তু তখন 80 পোর্ট যদি ওইভাবে ব্লক করে দিই, তখন আপনার যদি কখনো 80 পোর্টের কোনো সাইট ভিজিটের প্রয়োজন হয়, তখন ওই সাইটটা আর ভিজিট করা যাবে না। হ্যাঁ, তো সেই জন্য আর একটা অ্যাডভান্স কাজ হচ্ছে মাইক্রোটিক ইউআরএল ফিল্টারিং। মানে হচ্ছে একটা ওয়েবসাইটকে কি করে দেওয়া, ব্লক করে দেওয়া। কি করে দেওয়া, ব্লক করে দেওয়া। হ্যাঁ, মনে করেন আপনি চাচ্ছেন না আপনার অফিস থেকে যে আপনার আইএসপি থেকে যে এফটিপি সার্ভার ইউজ হয় বা মুভি সার্ভার ইউজ হয়, অফিসে বসে কেউ বসে বসে এফটিপি সার্ভার থেকে মুভি দেখবে, এটা আপনি চাচ্ছেন না। আপনি যাচ্ছেন শুধুমাত্র ওই এফটিপি সার্ভারের সাইটটি কি করে দিবেন, বন্ধ করে দিবেন, মুভি সার্ভারের সাইটটা বন্ধ করে দিবেন, শুধুমাত্র একটা সাইট বন্ধ করে দিবেন। তখন এই কনফিগারেশনটা ইউআরএল ফিল্টারিং। আবার এই কাজটা করতে হয় ওয়েব প্রক্সি ইউজ করে, কাজটা করতে কি ইউজ করে করতে হয়, ওয়েব প্রক্সি। এ ধরনের শুধুমাত্র একটা ওয়েবসাইট ব্লক করতে চাইলে সেই কনফিগারেশনটা করতে হয় কি ইউজ করে, ওয়েব প্রক্সি ইউজ করে। এখন তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রক্সিটা কি। হ্যাঁ, ওয়েব প্রক্সিটা কি। খুব সহজভাবে হচ্ছে আমরা শুনতাম না স্টুডেন্ট থাকা অবস্থায় প্রক্সি দেওয়া, একজন এক্সাম যদি আরেকজন দিয়ে দেয় এটা কি বলে, প্রক্সি দিছে, তাই না? এখন আমাদের আইটি তে টেকনোলজি তো ব্যাপারটা ঠিক একই ধরনের, ঠিক আছে? আর জেনারেলি একটু প্রক্সি সার্ভার সম্পর্কে একটু ডেফিনিশনটা একটু দেখাচ্ছি, এর জন্য মাঝে মধ্যে এটা বিভিন্ন সময় ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। যদি এখন এই প্রক্সি সার্ভারের কোনো তেমন একটা কাজ নাই, আমরা ওয়েব প্রক্সিটা কনফিগার করে ওয়েবসাইটে ব্লক করে দিব। তারপরে যেহেতু টপিকসটা চলে আসছে সেজন্য একটু ডেফিনিশনটা দেখাচ্ছি। হ্যাঁ,
প্রক্সি সার্ভার হলো একজন ইউজার একটি ওয়েবসাইটে যখন ভিজিট করার জন্য রিকোয়েস্ট করে তখন সরাসরি ইন্টারনেট পোর্টে না পাঠিয়ে অন্য একটি পোর্টে ট্রান্সফার করে দেওয়া। হ্যাঁ, মনে করেন ইউজার রিকোয়েস্ট পাঠালো কোথায়, এই ওয়েব সার্ভারে। কোথায় পাঠালো? এই মনে করেন এই ওয়েব সার্ভারে পাঠালো। হ্যাঁ, বা জেনারেলি আরেকটা সহজ এক্সাম্পল আসি। আমাদের আইএসপি সময় যখন আমাদের প্যাকেজ গুলা সেল করে বলে দেন ইউটিউব 50 Mbps বা বিডিআইএক্স 50 Mbps, এফটিপি 50 Mbps, এই ধরনের অফার দেয় কিনা? জি স্যার। এই জি, ধরনের স্যার। অফার দেয় তো জি, স্যার। আইএসপি সময় তারা মূলত কি করে? তারা মূলত ক্যাশ সার্ভার ইউজ করে। ক্যাশ সার্ভার মানে হচ্ছে আহ তারা একটা লোকাল ক্যাশ তৈরি করে, ইউটিউবের বা ফেসবুকের বা বিডিআইএক্স এর কি করে একটা লোকাল ক্যাশ তৈরি করে। তখন ক্লায়েন্ট যখন মনে করেন ইউটিউবের রিকোয়েস্টটা পাঠায়, কোথায় পাঠায়? আমরা যখন ইউটিউবে সার্চ করি তখন তারা ওই ইউটিউবের দিকে না পাঠিয়ে তাদের লোকাল যে ক্যাশ সার্ভার তৈরি করছে সেখানে রিডাইরেক্ট করে দেয়। তো যেহেতু এটা লোকাল সার্ভার সেই হিসেবে এখান থেকে আমরা ব্যান্ডউইথ বেশি পাওয়া কি আমাদের জন্য সহজ পসিবল। তারা মূলত এটা কি করে? প্রক্সি ইউজ করে। অর্থাৎ একজন ইউজার একটি ওয়েবসাইটে যখন ভিজিট করার জন্য রিকোয়েস্ট করে, মনে করেন আপনি ইউটিউবের জন্য রিকোয়েস্ট করলেন, তখন সরাসরি ইন্টারনেট পোর্টে না পাঠিয়ে বা সরাসরি আপনাকে ইউটিউবের সার্ভার কোথায় ইউএসএ তে, হ্যাঁ, বা তাদের নিজস্ব আশেপাশে আমাদের আরেকটা সার্ভার ইউটিউবে, আরেকটা লোকাল সার্ভার আছে ওদের ইন্ডিয়াতে আছে। এখন ইন্ডিয়া পর্যন্ত আমাদের অনেক দূর না এটা, আমার যেতে তো সময় বেশি লাগবে না। জি তো স্যার। আইএসপি কি করে? ক্যাশ সার্ভার কি করে? ক্যাশ সার্ভার ইউজ করে তারা সরাসরি ইন্টারনেট পোর্টে না পাঠিয়ে অন্য একটি পোর্টে ট্রান্সফার করে। মানে হচ্ছে কোন পোর্টে ট্রান্সফার করে? তাদের যে লোকাল সার্ভারটা আছে সেটাতে ট্রান্সফার করে, সেখান থেকে আমাদেরকে এগুলো দেখাই দেয়। হ্যাঁ, এবং কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে খুব বেশি ব্রাউজ হয়, ইউটিউব, ফেসবুক, আর বাংলাদেশের সাইট গুলা, হ্যাঁ, মুভি সাইট গুলোকে খুব বেশি ব্রাউজ হয়। এই ধরনের ওয়েবসাইট গুলোকে লোকাল কপি করে রাখে, ফলে যখন ইউজার এই ধরনের সাইটে ব্রাউজ করতে চায় তখন ইউজারদেরকে ইন্টারনেটে যেতে না দিয়ে প্রক্সি সার্ভারে কি করে? রিডাইরেক্ট করে দেওয়া হয়। বুঝতেছেন? একটু একটু করে বুঝতেছেন? জি হ্যাঁ। জি, স্যার। হ্যাঁ, তাহলে আমি যখন ইউটিউবে রিকোয়েস্টটা পাঠাবো সে আমাকে ইউটিউবের দিকে রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড না করে আমাকে কি করবে? তাদের লোকাল সার্ভার দিকে রিডাইরেক্ট করে দেয় যেখানে তারা ক্যাশ সার্ভার তৈরি করছে। তো আমাদেরকে ওখান থেকে দেখায়, যার কারণে আমরা স্মুথলি কি ব্যবহার করতে পারি? ইউটিউব বা ফেসবুক ইউজ করতে পারি। ফেসবুকের তুলনায় ইউটিউবটা বেশি স্মুথ হয়, কারণ ফেসবুকটা তো পুরোটাই লাইভ, তাই না? কারণ এটা কন্টিনিউয়াস আপডেট হয়, যার কারণে এটা ক্যাশে জমতে কি হয়? বেশি জিনিস জমার সুযোগ নাই। আর ইউটিউবটা কেমন ইউটিউবতে মানুষ আপলোড করে রাখে, এটা জমে যায়। যখন একজন ক্লায়েন্ট একটা মুভি আপনার আইএসপি থেকে, যখন একজন ক্লায়েন্ট একটা মুভি দেখে ফেলবে তখন এটার একটা ক্যাশ কপি আইএসপির ক্যাশ সার্ভারে জমে যাবে। এরপর থেকে অন্যান্য ইউজাররা যখন দেখবে তখন তার জন্য এটা কি হবে? স্মুথলি এটা দেখতে পারবে। বুঝতেছেন? স্যার তাহলে ওই আইএসপি থেকে একটা কন্টেন্ট যদি কোনো ইউজার না দেখে তাহলে সেক্ষেত্রে স্যার স্লো হবে এরকম? আবার একটু রিপিট করবেন, মাঝখানে কথাটা ব্রেক হয়েছিল। স্যার আমি আমি মনে করেন একটা কন্টেন্ট ইউটিউবে দেখতে চাই, কিন্তু ওই আইএসপির আন্ডারে কোনো ইউজার ওই কন্টেন্টটা এখনো দেখেনি, তাহলে কি আমি স্যার ওই প্রক্সি সার্ভার থেকে দেখতে পারবো না, ডাইরেক্ট আমার স্যার ইন্টারনেট সার্ভারেই দেখতে হবে? সেই ক্ষেত্রে কি স্যার এখানে স্পিড তো বেশি হবে না এরকম স্যার? হ্যাঁ, স্পিড বেশি হবে না, সেটা দেখবেন একটু লোড নেবে, লোড নিতে নিতে পরে এসে স্মুথ হয়ে যাবে। ঠিক আছে? স্যার প্রক্সি সার্ভারে কি মানে যেগুলো দেখা হচ্ছে কন্টেন্ট ওইগুলো কি স্যার কপি হয়ে ওই প্রক্সি সার্ভারের স্টোরেজে জমা থাকে? হ্যাঁ হ্যাঁ, প্রক্সি সার্ভার হচ্ছে মূলত কি করে? ইউটিউবের দিকে যেতে চায়, তারা কি করে? রিডাইরেক্ট করে অন্যদিকে পাঠিয়ে দেয়, মানে তাদের ক্যাশ সার্ভারের দিকে পাঠিয়ে দেয়।
ওই ক্যাশ সার্ভারকে কি বলা হচ্ছে, প্রক্সি সার্ভার বলা হচ্ছে। মানে যে রাউটারটা তাদেরকে অন্যদিকে রিডাইরেক্ট করে দিচ্ছে, হ্যাঁ, তাকে আমরা প্রক্সি বলতেছি, ওয়েব প্রক্সি বলতেছি। হ্যাঁ, আর যে সার্ভারে জমতেছে তাদেরকে আমরা ক্যাশ সার্ভার বলি। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আর একটু টেস্ট করি। স্ক্রিন তো দেখতেছেন সবাই, তাই না? মনে করেন আমি একটু আগে একটা ভিডিও আপলোড করছিলাম, আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা এখন আমরা টেস্ট করতে পারবো। মনে করেন এই ভিডিওটা আমি এখানে 26 নাম্বার, হ্যাঁ, এটা ক্লিক করলাম, আমার এখানে কোনো লোডিং হয় নাই, কোনো লোডিং নেয় নাই, তাই না? কোনোবার লোডিং নিচ্ছে? স্যার হ্যাঁ, একটু টেনে টেনে দেখি, কোনো প্রকার কি নিচ্ছে না, লোডিং নিচ্ছে না। আমি এটাকে কপি করে আপনাদের কোথায় দিচ্ছি, জুমের চ্যাট বক্সে দিচ্ছি। আপনারা ওপেন করে দেখেন, দেখবেন আপনাদের এখানে লোড নিতে একটু সময় নেবে। সবাই ক্লিক করে একটু ওপেন করে দেখেন, দেখবেন আপনাদের ওখানে লোড নিতে একটু সময় নেবে। অনেকের খুব ভালো স্পিডের ইন্টারনেট, তারপরেও কি নেবে, সময় নেবে। সবাই একটু টেস্ট করেন, কারণ আপনারা কেউ যদি দেখে না থাকেন তাহলে আপনাদের আইএসপির ক্যাশে এটা জমবে না। আসলে কি লোডিং নিচ্ছে নাকি একদম স্মুথলি চলতেছে? হালকা একটু লোড নিয়েছিল স্যার, এরপরে স্মুথলি চলছে। আচ্ছা, বাকিদের একটু টাইম নিচ্ছে স্যার। টাইম নিচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, আরো একটা জিনিস দেখাই, ক্যাশের ব্যাপারটা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার মনে করেন আমাদের পিসি তো একটা ক্যাশ মেমোরি থাকে, তাই না? এটা জানেন সবাই। আমাদের র্যাম কি জি স্যার, প্রসেসরের মধ্যে জানি। এক ধরনের ক্যাশ মেমোরি থাকে, যে ক্যাশে কি করে, একটা লোকাল কপি তৈরি করে। হ্যাঁ, আমি এই ব্রাউজার সবসময় ফেসবুকের জন্য ইউজ করি, খেয়াল করেন। আমি এখানে অ্যাপ লিখলাম, শুধু টাইপ করলাম অ্যাপ, ফেসবুক পুরোটা চলে আসছে না? এন্টার দিলাম, সাথে সাথে ওপেন হয়ে গেল না? ঠিক আছে, এই ব্রাউজারটা আমি সবসময় ফেসবুকের জন্য ইউজ করি। এখন আমি অন্য একটা ব্রাউজারে যাই, মনে করেন এই ব্রাউজারটা খুব কম ইউজ করি, এই ব্রাউজারটা আমি এখানে এটা ইউজ করছি, অ্যাপ ক্লিক করলাম, দেখেন ফেসবুক পুরো লেখাটা আসে না, কারণ এই ব্রাউজারের ক্যাশে ফেসবুকটা জমায় নাই, কারণ আমি এই ব্রাউজার থেকে ফেসবুকটা ইউজ করি না। হ্যাঁ, এরপরে যখন ফেসবুক ক্লিক করলাম, সে ফেসবুকে নিতে পারে নাই, সে আবার অনেকগুলো ইউআরএল দেখাচ্ছে, এখান থেকে নেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, এটা আপনারা আপনাদের পিসিতে একটু টেস্ট করেন, যে ব্রাউজারে ফেসবুক ইউজ করেন ওই ব্রাউজারে ক্লিক করা মাত্রই ফেসবুক ওপেন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অন্য ব্রাউজার যেখানে আপনারা ফেসবুক ইউজ করেন না, ওখানে ক্লিক করলেও কি আসবে না, অ্যাপ লিখলেও কি আসবে না, ফেসবুক লেখাটা পুরো আসবে না। একটু টেস্ট করেন। স্যার ফেসবুক ইউজ করিনি।
ব্যাপারটা যেরকম বলছি সেরকম হচ্ছে নাকি ডিফারেন্ট হচ্ছে? জি স্যার। ঠিক আছে, কারণ ক্যাশ সার্ভার ক্যাশ থেকে কি থাকে এগুলো চলে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা মূল যেখানে ছিলাম মাইক্রোটেক ইউআরএল ফিল্টারিং, আমরা কি করব, প্রথমে একটা ওয়েবসাইট ওপেন করি, মনে করেন c1live.com। এটা হচ্ছে আমার একটা লোকাল সাইট। আচ্ছা, আমরা এই সাইটটাকে ব্লক করে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন মুভি না, আমার আইএসপি কি একটা টিভি সার্ভার আর কি। হ্যাঁ, বিভিন্ন টিভি চ্যানেলগুলো দেখা যায়। আমরা সাইটটাকে একটু পরে কপি করি, জাস্ট এখন এখানে দেখাচ্ছি, সাইটটা এখন ওপেন হচ্ছে। হ্যাঁ, আর ওই প্রক্সি ইউজ করে সাইটটাকে আমরা কি করব, ব্লক করে দিব, বন্ধ করে দিব, শুধুমাত্র একটা সাইট, বাকি সব সাইট চলবে। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা মাইক্রোটিকে আসবো, মাইক্রোটিকে এসে আইপি আইপি থেকে ওয়েব প্রক্সি নামক একটা অপশন আছে। এটা ডিফল্ট কি থাকে, এনাবল থাকে না। এটাকে আমাদের প্রথম কি করতে হবে, এনাবল করতে হবে। কি করতে হবে, এনাবল করতে হবে। অ্যাপ্লাই দিয়ে দিব, ওকে দিয়ে দিব। ঠিক আছে, অ্যাপ্লাই ওকে। প্রথম কাজ কি, আইপি ওয়েব প্রক্সি এনাবল করা, ওয়েব প্রক্সি কি করা, এনাবল করা, অ্যাপ্লাই দিতে হবে। সেকেন্ড কাজ, আইপি ফায়ারওয়াল নেট থেকে প্লাস সিম্বলে ক্লিক করব, জেনারেল থেকে ডেস্টিনেশন সিলেক্ট করব। কি সিলেক্ট করব, ডেস্টিনেশন। প্রোটোকল হবে TCP/6। কারণ ডেস্টিনেশন কেন, চেইন কেন ডেস্টিনেশন হবে, কারণ আমার এখান থেকে রিকোয়েস্টটা যাবে, আমার রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টে কোথায় যাবে, C1 লাইভে যাবে, মানে ডেস্টিনেশন হচ্ছে আমার C1 লাইভ। তো আমরা কি করতেছি, প্রোটোকল কি দিলাম, 6 TCP দিলাম। হ্যাঁ, এরপরে এনাবল করলাম, আইপি ফায়ারওয়াল নেট থেকে জেনারেল থেকে কি করলাম, চেইন দিলাম, ডেস্টিনেশন দিলাম, প্রোটোকল দিলাম TCP, ডেস্টিনেশন পোর্ট দিব। কি দিব, আমার ডেস্টিনেশন পোর্ট কত, 80। ডেস্টিনেশন পোর্ট কত, 80। কিভাবে বুঝলাম 80? কারণ আমার এই আইপিটা কি না, আনসিকিউর। হ্যাঁ, নট সিকিউর। হ্যাঁ, সেই জন্য আমরা বুঝলাম যে এটা পোর্ট কত, 80। হ্যাঁ, এরপরের কাজ কি, স্টেপটা হচ্ছে সিলেক্ট অ্যাকশন করতে হবে, অ্যাকশন ট্যাব থেকে অ্যাকশন রিডাইরেক্ট টু। আচ্ছা, এখানে দেখি অ্যাকশন আসবে, এরপরে এখানে অ্যাপ্লাই দিলাম, এরপর অ্যাকশনে আসবো, অ্যাকশন থেকে এখানে রিডাইরেক্ট হবে। কি হবে, রিডাইরেক্ট হবে। কোন পোর্টে রিডাইরেক্ট হবে, 8080 পোর্টে। এটা এখন আমরা প্রথম এই প্র্যাকটিক্যালটাতে দুটো অংশ, একটা হচ্ছে প্রথম আমরা ওয়েব প্রক্সি কনফিগার করতেছি। হ্যাঁ, কি কনফিগার করতেছি, ওয়েব প্রক্সি। তাহলে প্রথম কাজটা কি ছিল, আইপি ওয়েব প্রক্সি, প্রক্সি থেকে কি করলাম, এনাবল করলাম। এটা ডিফল্ট কি থাকবে না, এনাবল থাকবে না। এর পরবর্তী কাজ হচ্ছে আইপি ফায়ারওয়াল নেট থেকে জেনারেল থেকে চেইন হবে ডেস্টিনেশন, প্রোটোকল TCP, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 80। আমার সাইটটা আনসিকিউর যেন 80। অ্যাকশন গিয়ে বলে দিচ্ছি, তুমি রিডাইরেক্ট হও, তুমি 80 থেকে কোন পোর্টে রিডাইরেক্ট হও, 8080 পোর্টে। স্যার বা 8080 আইএসপি, বলতে কি বোঝায়? 8080 বলতে একটু সিকিউর বোঝায়। হ্যাঁ, বা এনক্রিপ্টেড বোঝায়। অথবা আপনার কোনো এক্ষেত্রে কি হবে, আমাদের যে কোনো লোকাল সার্ভার থাকলে সেটা তো রিডাইরেক্ট করতে পারেন, মানে এই কনসেপ্ট থেকে আর কি। আর 8080 পোর্ট বলতে সিকিউর সাইট বোঝায়। অ্যাপ্লাই ওকে দিলাম। ঠিক আছে, এখানে ফায়ারওয়ালের কাজ শেষ। এরপর আবার কোথায় আসবো, আইপি ওয়েব প্রক্সিতে আসবো।
এখানে তো এটা এনেবল করছি তাই না, এখানে কাজ নাই আর। এরপর অ্যাক্সেসে যাব, অ্যাক্সেস থেকে প্লাস সিম্বলে ক্লিক করব। প্লাস সিম্বলে ক্লিক করে আমরা চাচ্ছি আমাদের এখানে শিখতেছি হচ্ছে ব্লক করা, ওয়েবসাইট কি করে ব্লক করা। তাহলে অ্যাকশন থেকে ডিনাই দিব। তাকে ডিনাই দিচ্ছি, ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব। কোথায় ডিনাই দিব এটা একটু দেখিয়ে নিই। ডেস্টিনেশন হোস্টে গিয়ে অ্যাকশন দিব। যে অ্যাড্রেসটা আপনি ডিনাই করতেছেন ডেস্টিনেশন হোস্টে দিয়ে অ্যাকশন দিন। আচ্ছা, ডেস্টিনেশন হোস্ট, এখানে এসে আমি ওয়েবসাইটে লিখে দিব এটা C1 লাইভ ডেস্টিনেশন হোস্ট। এটা কি হবে, ডিনাই হবে, মানে এই সাইটের অ্যাক্সেস পাবে না। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, ঠিক আছে। ডেস্টিনেশন হোস্ট এটা কি করা হচ্ছে, ডিনাই করা হচ্ছে, যেন এই সাইটে কি করতে না পারে, ভিজিট করতে না পারে। আসি আমরা এখন এটাকে রিফ্রেশ দিই। একটু সময় নিতে পারে, ব্রাউজারটাকে ক্যান্সেল করে দিয়ে আবার ওপেন করি c1live.com। এখনো ব্রাউজ করা যাচ্ছে। C1 অ্যাপ্লাই, ওকে। এই দেখেন এখন সাকসেসফুলি কাজটা শেষ হয়েছে। while trying to retrieve URL এটা access denied, কে access denied করলো, your cache administrator is webmaster, অর্থাৎ আপনি অ্যাডমিনিস্ট্রেটর কি করলেন, তাকে ডিনাই করে দিলেন। জেনারেট রিপোর্ট হচ্ছে এটা। হ্যাঁ, এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে তাকে একটা প্রক্সি সার্ভার রিডাইরেক্ট করে তার কি করে অ্যাক্সেসটাকে ফরবিডেন করে দেওয়া বা কি করে দেওয়া, ডিনাই করে দেওয়া। ওই মাঝে মধ্যে শোনা যায় না কিছু সাইট গভর্নমেন্ট থেকে ব্লক করে দেওয়া হয়, হ্যাঁ, তখন তারা এই কাজগুলোই করে। হ্যাঁ, তখন এই অ্যাক্সেস ডিনাই করে দেয়, মানে আমাদের দেশের গেটওয়ে থেকে কি করে দেয়, অ্যাক্সেসটাকে কি করে দেওয়া হয়, ডিনাই করে দেওয়া হয়। বুঝতেছেন? আমি স্যার আবার তাহলে আমরা যে 8080 তে ট্রান্সফার করেছিলাম ওইটার কি হলো, মানে আচ্ছা, সিকিউর সাইটে আমরা কি করলাম তাহলে? না এখানে দুইটা পার্ট ছিল। হ্যাঁ, এখানে একটা পার্ট হচ্ছে ওয়েব প্রক্সি কনফিগার করা, হ্যাঁ, সেকেন্ড পার্ট হচ্ছে ওয়েব প্রক্সি কনফিগার করে একটা সাইটকে তাকে ব্লক করে দেওয়া। ওয়েব প্রক্সি কনফিগার করতে গেলে প্রথমে এনাবল করলাম, তারপরে তাকে রিডাইরেকশন দেখানো হলো, তুমি 8080 পোর্টে যাও। যদি আমি এখানে মনে করেন আমার যদি অন্য কোনো সাইট থাকতো, হ্যাঁ, এখানে যদি তাকে অ্যালাউ করতাম, হ্যাঁ, আমার আরেকটা লোকাল হোস্ট আছে বা লোকাল হোস্টিং এর সাইট আছে, তখন কি হতো, অ্যালাউ করলে সে রিডাইরেক্ট করে ওই পোর্টে চলে যেত। স্যার একটু আবার বুঝাবেন? হ্যাঁ, আবার বলতেছি, এখানে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে একটা সিঙ্গেল সাইট কি করে দেওয়া, ব্লক করে দেওয়া। হ্যাঁ, এখানে দুইটা কাজ, ওয়েব প্রক্সি ইউজ করে দুইটা কাজ। একটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাবে, ওই প্রথমে যেটা বলছিলাম ইউটিউবে রিকোয়েস্ট পাঠালে ক্লায়েন্টকে ইউটিউবের সার্ভারে না পাঠিয়ে লোকাল সাইটে পাঠিয়ে দেওয়া। কোথায় পাঠিয়ে দেওয়া, লোকাল সাইটে পাঠিয়ে দেওয়া। তখন লোকাল সাইট যদি 8080 পোর্টে করে তখন এখানে 8080 পোর্ট হবে, আর কেউ যদি ডিফারেন্ট পোর্টে করে সেখানে ডিফারেন্ট পোর্টটা সিলেক্ট হবে। ঠিক আছে? হ্যাঁ, আর তখন এখানে কি হবে, অ্যালাউ সিলেক্ট হবে, কি করা হবে, অ্যালাউ দিতে হবে। তখন সেটা কি হবে, টোটাল একটা প্রক্সিতে কনভার্ট করা হচ্ছে। হ্যাঁ, আর এখন হচ্ছে প্রক্সি কনফিগার করে একটা নির্দিষ্ট সাইটকে ব্লক করে দেওয়া, ডিনাই করে দেওয়া। এখন আমরা যেটা করলাম সেটা ডিনাই করে দিলাম। এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি আরো বড় হতো,
তখন আমরা লোকাল একটা সাইট তৈরি করতাম। লোকাল কি করতাম, একটা মনে একটা ওয়েবসাইট তৈরি করতাম বা ইউটিউবের জন্য একটা ক্যাশ সার্ভার তৈরি করতাম। তখন আমি সেটাকে রিডাইরেক্ট করে অন্য দিয়ে পাঠানোটা দেখাইতে পারতাম। কিন্তু ওইটা করার জন্য আরো অনেক বেশি কনফিগারেশন প্রয়োজন আছে, তো যার কারণে ওইটা দেখানো যাচ্ছে না। বা ওইটা শুধুমাত্র আইএসপি তে প্রয়োজন হয়, কর্পোরেট সেক্টরে শুধুমাত্র আপনাদের এই ব্যাপারটা লাগতে পারে, একটা লোকাল সাইট অফ করে দেওয়ার কনসেপ্ট আসতে পারে, হ্যাঁ প্রয়োজন হতে পারে, যার কারণে এটা দেখানো হচ্ছে। স্যার আপনি তো একটা পুরো সাইটকে হচ্ছে ব্লক করেন, এখন যদি আমি নির্দিষ্ট কোনো ইউজারের জন্য ওই সাইটটাকে ব্লক করতে চাই আমার নেটওয়ার্কে, মানে আপনার নেটওয়ার্কে নির্দিষ্ট কোনো ইউজারের জন্য ব্লক করতে চাইলে, হ্যাঁ আমার হচ্ছে মনে করেন 10টা এমপ্লয়ি আছে, 5জনকে আমি হচ্ছে ফেসবুকে ঢুকতে দেব না, তারা হচ্ছে এনজি লেভেলের মনে করলাম, তাদেরকে আমি হচ্ছে ফেসবুকে ঢুকতে দেব না, সেক্ষেত্রে এটাকে ব্লক করতে কি হবে? আমাদের আইপি আলাদা আলাদা ভাবে ইয়ে করে দিয়ে কি? আচ্ছা তখন যেটা করতে হবে, আমরা যে এখানে আইপি ব্লকটা শিখছিলাম, আইপি ব্লক জি। মনে আছে, তখন তার এখানে একটা আইপি রেঞ্জ দিতে হইতো, কি দিতে হইতো, লেয়ার 7 প্রোটোকল থেকে তো এখানে কোডিংটা বসাতাম, তাই না? এরপরে একটা আইপি রেঞ্জ দিতে হইতো, তাই না? তো ওই আইপি রেঞ্জের মধ্যে ওই 5জন বা 7জন ক্লায়েন্টের আইপি রেঞ্জটা দিয়ে দিলে তারা আর কি পাবে না, লেয়ার 7 প্রোটোকল শুধু তাদের উপর অ্যাপ্লাই হবে, বাকিদের উপর কি হবে না, অ্যাপ্লাই হবে না। ওটা দেখায় দেওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে মানে ওদের আইপিটা বের করে দেখাই দিতে হবে। আর স্যার এখানে হচ্ছে হিট কিছুক্ষণ আগে 0 ছিল, এখন 2 দেখাচ্ছে, এটা কি জিনিস? কোথায় কোথায় হিটস মানে রিকোয়েস্ট, এখন আমি যদি রিকোয়েস্ট আরো পাঠাই এখান আমি থেকে, কয়বার হচ্ছে রিকোয়েস্ট করতেছি সেটা জাস্ট কাউন্ট করতেছে, অন্য কিছু হ্যাঁ না। সেটা কাউন্ট হয়ে যাবে। এই 4 হয়ে গেছে, হ্যাঁ আমি এখানে 2বার এন্টার করছি না, একবার 2বার কয়েকবার জি এন্টার স্যার। করছি, ওই রিকোয়েস্ট যে আসতেছে সেটা 6বার হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে এই সাইটে কয়বার সে হিট করতেছে, মানে ক্লায়েন্ট থেকে কতবার রিকোয়েস্ট আসতেছে এগুলো কি হচ্ছে, কাউন্ট হচ্ছে। জি স্যার। ঠিক আছে, আমি ওইটা একটু আপনাদেরকে দেখাই দিই, ফেসবুকেরটা। মনে করেন আমি আমার মাইক্রোটিকে ফেসবুক ব্লক করব, হ্যাঁ আমার পিসি অ্যাক্সেস করতে পারবে না কিন্তু মোবাইল অ্যাক্সেস করতে পারবে। তাহলে যেহেতু ওই কনসেপ্টটা আসছে একটু দেখাই দিতেই, ফেসবুকের ব্লকের সিস্টেম কার কার মনে আছে, প্রথম কোথায় যেতে হয়, আইপি, ফায়ারওয়াল, লেয়ার 7 আসতে, তাই না? নাম দেখলাম ফেসবুক। এখানে কি দিতে হবে আমাদের, ইয়েগুলো যদি স্ক্রিপ্টে দিতে হবে, স্ক্রিপ্টে আসছে কোথায় একটু দেখি, ফেসবুকের স্ক্রিপ্টটা কপি করলাম, অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ এরপরে কি কাজ তার মনে আছে, ফিল্টার রুল করতে হবে, কি করতে হবে, ফিল্টার রুল, ফিল্টার রুল প্লাস সিম্বল, জেনারেল থেকে চেইন ফরওয়ার্ড থাকবে, সোর্স অ্যাড্রেস দিতে হবে, তাই না? সোর্স অ্যাড্রেস হচ্ছে কোন সোর্স থেকে রিকোয়েস্টটা যাবে, তাহলে আমার এই পিসির আইপিটা বসাই দিই, এই পিসির আইপি কত ছিল, 172.71.09, কপি করলাম, পেস্ট করলাম, হ্যাঁ শুধু একটা আইপি কে ফেসবুকে অ্যাক্সেস অফ করে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ আর কোন কাজ ছিল, এরপরে কি কাজ, অ্যাকশনে গিয়ে এটাকে রিজেক্ট করতে হবে। হ্যাঁ 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 ঠিক বলছেন, এরপর অ্যাকশন, অ্যাকশন থেকে এসে কোথায়, রিজেক্ট, আবার এখানে আরেকটা কাজ দেখানো বাকি ছিল মনে হয়, প্রোটোকল অ্যাডভান্স টিসিপি গিয়ে, হ্যাঁ
আর ডেস্টিনেশন পোর্ট। হ্যাঁ হ্যাঁ, লেয়ার 7 প্রোটোকল থেকে ফেসবুক থেকে দেখাই দিতে হবে, অ্যাকশন থেকে এসে রিজেক্ট করতে হবে, তাই না? জি স্যার। ভুল হচ্ছে আমার? ঠিক আছে, ঠিক মতো হচ্ছে? জেনারেলে কাজ ছিল এটা, ফরওয়ার্ড থাকলো চেইন, স্যার আইপি ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস হবে না ডেস্টিনেশন অ্যাড্রেস হবে? সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন পোর্ট দিতে হবে একটা। হ্যাঁ, ডেস্টিনেশন পোর্ট কত ছিল? 80। না না, না স্যার, ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকে তো হয় না। স্ক্রিপ্ট দিতে হয় স্যার। হ্যাঁ, স্ক্রিপ্ট দিতে হয়, আর অ্যাডভান্সে এসে ফেসবুকটাকে দেখাই দিতে হয় লেয়ার 7 প্রোটোকল থেকে। এখানে মনে হয় কারেকশন, অ্যাকশন থেকে রিজেক্ট, ওকে, অ্যাপ্লাই, ওকে। দেখি আমার পিসিতে ফেসবুক অ্যাক্সেস বন্ধ হয়েছে কিনা। ক্যাশ থেকে এখানে কিছুক্ষণ দেখাতে পারে। আমি আরেকটা ব্রাউজার ওপেন করি, এখান থেকে দেখি। হ্যাঁ, ফেসবুক অ্যাক্সেস পাচ্ছি না, এখানে আবার চলে আসলো। আচ্ছা, একটু একটু আচ্ছা, দেখেন উই আর হ্যাভিং প্রবলেম। হ্যাঁ, আমার এই পিসি এখনো কি করতে পারতেছে না, ফেসবুক অ্যাক্সেস করতে পারতেছে না। আমি আমার মোবাইলে একটু চেক করি। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখেন মোবাইলে ফেসবুক স্মুথলি ইউজ করা যাচ্ছে, তাই তো? আমার ভিডিওতে দেখাচ্ছি ক্যামেরাতে। কারণ আমরা শুধুমাত্র একটা আইপির জন্য ব্লক করছি। কয়টা আইপির জন্য? একটা আইপির জন্য। এখন আমি এই কনফিগারেশনটাকে যদি রিমুভ করে দিই, লেয়ার 7 প্রোটোকল এটাকে রিমুভ করে দিই, ডেস্টিনেশন এটাকে রিমুভ করে দিলাম, ফিল্ডের রুলসটাকে অফ করে দিলাম। এখন দেখেন আমরা ফেসবুক ওপেন করতে পারতেছি। কি হয়ে গেল? ফেসবুক ওপেন হয়ে গেল। ঠিক আছে? তাহলে যদি আমাদের কর্পোরেট সেক্টরে এই ধরনের ইস্যু আসে যে অল্প কয়েকজন ইউজারের জন্য ব্লক করতে হবে, বাকিদের জন্য ওপেন থাকতে হবে, তখন আমাদেরকে তাদের আইপি ধরে ধরে কি করে দিতে হবে? ব্লক করে দিতে হবে। তাহলে কেউ এটা এটা একটু রিপিট করেন। ওয়েব প্রক্সি যে কাজটা করলাম, প্রথমে কি করতে হয়? আইপি তে যেতে হয়, দেন ওয়েব প্রক্সি, তারপর এনাবেল করতে হয়। হ্যাঁ, এটা প্রথম স্টেপ কাজ শেষ। সেকেন্ড স্টেপ কাজ আইপি। তারপর আইপি তে গিয়ে ফায়ারওয়ালে যেতে হয়, দেন ম্যাক সিলেক্ট করে ক্লাসে ক্লিক করতে হয়, তারপর জেনারেলে যেতে হয়। হ্যাঁ, জেনারেল থেকে চেইন সিলেক্ট করে দেন ডেস্টিনেশন নেট সিলেক্ট করতে হয়, ডেস্টিনেশন সিলেক্ট করতে দেন হয়, হচ্ছে এরপরে প্রোটোকল 60CP সিলেক্ট করতে হয়। সিলেক্ট করতে হয়। হ্যাঁ, আর প্রোটোকল, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে পোর্ট 80। ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 80। 80। এরপরে এসে এরপরে কি ছিল? অ্যাকশনে যেতে হয়, দেন রিডাইরেক্ট করতে হয় এবং ওটাকে পোর্ট 8080 করতে হয়। 8080 রিডাইরেক্ট করতে হয়। হ্যাঁ, এরপরে এরপর রিডাইরেক্ট অ্যাপ্লাই, ওকে। এতটুকু যা করলো, এটা হচ্ছে ওয়েব প্রক্সি কনফিগার করলাম। এরপরে এখানে এসে অ্যাক্সেস থেকে প্লাস অ্যাকশনে সিম্বল গিয়ে এটা ডিনাই করে দিতে হয়। ডিনাই করে দিতে হবে। আমি যে সাইটে ডিনাই আর চাচ্ছি সেই সাইটটা ডেস্টিনেশন কপি পেস্ট করে দিতে হবে, দিতে হয়। ডেস্টিনেশন হোস্টে দিয়ে দিতে হবে, অ্যাপ্লাই করে দিয়ে দিতে হবে। ঠিক আছে? স্যার আমি আরেকটু জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে স্যার একটু আগে স্যার 8080 পোর্টটা দিলাম, ওইটাই বুঝিনি আমি আসলে ওইটা কেন দিলাম, মানে ওইটার কাজটা কি হলো তাহলে? না, ওখানে জাস্ট একটা পোর্ট দিয়ে আমি ওয়েব প্রক্সিটা সম্পূর্ণ কমপ্লিট কি করে কনফিগার করা। আর রিয়েল লাইফে যেটা হচ্ছে যে কোনো পোর্ট হইতে পারে। আর 80 মোস্ট অফ দ্য টাইমে 8080 পোর্ট হয়, কারণ আমাদের যে সমস্ত সাইট গুলা, হ্যাঁ,
সমস্ত সিকিউর সাইট গুলো 808 পোর্টে, এই যে সমস্ত পোর্টের তালা সিম্বলটা থাকে, হ্যাঁ, এগুলো সবগুলো 808 পোর্টে হোস্ট করা হয়, মানে এসএসএল সার্টিফিকেট ইস্যু করে। এখানে যখন ক্লিক করি খেয়াল করেন কানেকশন ইজ সিকিউর লিখে আসে, হ্যাঁ, কানেকশন ইজ কি লেখা, সিকিউর লেখা আসে। আর যদি আমি একটা নর্মাল সাইটে ভিজিট করি সিওন লাইভ, দেখেন এখানে লেখা আসবে কি ইউর কানেকশন ইজ নট সিকিউর। এগুলোর পোর্ট হচ্ছে 80। আর এই সমস্ত সাইট গুলো ফেসবুক, ইউটিউব বা যত ধরনের ভালো সাইট গুলো আছে সবগুলো কি 8080 পোর্টে কি করা, হোস্ট করা। সেজন্য যদি কেউ যদি লোকাল সার্ভার অন্য কোনো পোর্টে হোস্ট করে বা অন্য কোনো পোর্টে রাখে, তখন সেক্ষেত্রে অন্য পোর্ট দিতে হবে। এখানে জাস্ট ওয়েব প্রক্সিটা পুরোপুরি কনফিগার করতে হবে, এরপরে এসে সাইট ব্লক করতে হবে। না হয় সিঙ্গেল সাইট ব্লক করার কি নেই, কোনো অপশন নেই। মানে স্যার প্রথমে ওটাকে আমার সিকিউর করে তারপর ব্লক করতে হবে। একটু রিপিট করবেন। 8080 করলে সেটা সিকিউর হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সিকিউর না, সিকিউরের জন্য না, এখানে আমার ওয়েব প্রক্সি পরিপূর্ণ কনফিগারের জন্য, হ্যাঁ, একটা পোর্ট দেখাইতে হবে। কি দেখাইতে হবে? একটা পোর্ট দেখাইতে হবে। মানে রিডাইরেকশন, যে রিডাইরেক্ট যে হবে সে কোন পোর্টে রিডাইরেক্ট সে হবে, কোন পোর্টে হবে সেটাই দেখানো। হ্যাঁ সেটা দেখাইতে হবে। এখন যদি আমার পোর্ট যদি হয় মনে করি একটা এফটিপি সার্ভার, তখন 21 হবে পোর্ট নাম্বার। যদি অন্য কোনো সার্ভার হয় সে ওই সার্ভারের পোর্ট অনুযায়ী হবে, রিডাইরেক্ট হবে। ঠিক আছে, এই প্রথম অংশের কাজ আইপি ফায়ারওয়ালের। এখানে যে কাজটা, এই কাজটা হচ্ছে ওয়েব প্রক্সি কনফিগারেশন। আর ওয়েব প্রক্সি কনফিগারেশন আর এই কাজটা হচ্ছে পরবর্তী, এই কাজটা হচ্ছে অ্যাক্সেস। এই কাজ এখানে যে কনফিগারেশনটা, এটা হচ্ছে অ্যাক্সেস ডিনাই এর কনফিগারেশন। ঠিক আছে, তবে এই ধরনের ব্যাপারটা হচ্ছে, মূল ব্যাপারটা হচ্ছে যদি সিঙ্গেল সাইট ডিনাই করতে হয় তখন ওয়েব প্রক্সি কনফিগার করে সিঙ্গেল সাইট ডিনাই করতে হয়। আর ওয়েব প্রক্সির আরো একটা কাজ হচ্ছে, ওয়েব প্রক্সির আরেকটা রিয়েল কাজ হচ্ছে, আমরা আইএসপি যে ক্যাশ সার্ভার ইউজ করে আমার রিকোয়েস্ট ইউটিউবের দিকে যাচ্ছে, সেই রিকোয়েস্টটা তারা কি করবে, তাদের লোকাল সার্ভার দিকে পাঠিয়ে দেয়। সেটা ওয়েব প্রক্সির কাজ। হ্যাঁ, ওই প্র্যাকটিক্যালটা দেখানো যাচ্ছে না, দেখাতে হলে আমাদেরকে আবার ক্যাশ সার্ভার বানাতে হবে। মানে ওগুলা এভাবে এই ধরনের ট্রেনিং এ কি করে না, পসিবল না আর কি দেখানো। কেউ রিয়েল লাইফে আসলে বা ওই ধরনের কাজ পেলে তখন ওটা সরাসরি দেখবেন, এখান থেকে মূল কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা সেটা হচ্ছে কথা। স্যার আমরা সিকিউর সাইট গুলার পোর্ট যেমন 8080 এটা জানি এবং এটা দিয়ে আমরা ব্লক করলাম, কিন্তু আমরা একটা স্যার একটা লোকাল সাইট ব্লক করতে চাই, সেই ক্ষেত্রে স্যার আমরা পোর্ট নাম্বারটা কিভাবে জানবো স্যার? লোকাল সাইট, লোকাল সাইট মানে হচ্ছে 80, মানে যেগুলোর মধ্যে কি থাকবে না, এই সিম্বলটা থাকবে না। হ্যাঁ, এগুলো সবগুলো 80 পোর্টে থাকে, ডিফল্ট হচ্ছে 80, তো যার কারণে সবগুলো 80 পোর্ট হয়। আর সিকিউর সাইট হলে সেটা 8080 হয়, প্লাস তারা সিকিউরিটির জন্য আরো পোর্ট রাখতে পারে। বুঝতেছেন? স্যার আমি বলতেছিলাম আনসিকিউর একটা সাইট আমি ব্লক করতে চাই, সেক্ষেত্রে স্যার ওই পোর্ট নাম্বারটা স্যার কিভাবে জানবো? ওটা তো আমার কাজ করতে হবে স্যার। আপনি যখন ওই সাইটটাতে যাবেন তখন ওখানে যদি হচ্ছে লক সাইনটা না থাকে, ওটাই হচ্ছে আনসিকিউর, সেটার পোর্ট নাম্বারটা 80, এটা হচ্ছে ডিফল্টে আপনার হচ্ছে বসায় দিতে হবে। তো তার মানে ওটা আনসিকিউর, মানে ওটা পোর্ট হচ্ছে 80। আপনি যখন ওই সাইটটায় ব্লক করতে চাচ্ছেন তখন তো আপনি আগে সাইটটা তো ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে ওটা সিকিউর না। সিকিউর না মানে আপনার লক সাইনটা থাকবে না, তার মানে ওটা 80 পোর্টে। 80 পোর্ট, আর সিকিউর গুলা হ্যাঁ হচ্ছে 8080 এই 80 পোর্টে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে এটাই পারছি, এটাই। এটাই আমি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে আচ্ছা, হ্যাঁ আর এটাই। তাহলে স্যার, তাহলে 443 এর ওইটা কি তাহলে? স্যার ওইটাও তো HTTPS এর জন্য ইউজ হয় পোর্ট। হ্যাঁ হ্যাঁ, এইচটিটিপিএস এর জন্য 443 পোর্টটা ইউজ হয়। আর 8080 তাহলে?
মানে স্যার এইচটিটিপিএস বলতে তো সিকিউর সাইটকেই বোঝায়, তো একটা ইয়ের জন্য কি দুইটা পোর্ট নাম্বার থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল পোর্ট নাম্বার থাকতে পারে। মনে করেন আমি দেখাই এফটিপি পোর্ট নাম্বার। এই দেখেন এফটিপি পোর্ট নাম্বার হচ্ছে 2021। আপনার স্ক্রিন শেয়ার অফ এফটিপি, করা। সরি, দেখা যাচ্ছে স্যার এফটিপি পোর্ট নাম্বার কত? 2021। পোর্ট নাম্বার 21 and 20 are used for FTP, ঠিক আছে? এরপরে আবার এগুলোর মধ্যে কিছু অ্যাব্রিভিয়েশন থাকে, কখন 21 ইউজ হবে, কখন 20 ইউজ হবে। তো একটা সাইটে কি থাকতে পারে, মাল্টিপল পোর্ট নাম্বার থাকতে পারে। স্যার আমাদের এখানে এইটি হলো স্যার এইচটিটিপি, যেটা সিকিউর না, ওটা ডিফল্ট পোর্ট। আর আমরা চাইলে অনেক সময় এটাকে কাস্টম করে দিতে পারি 8080 বা 8000 এরকম। আর হুম, হুম, 443 হলো এইচটিটিপিএস এর ডিফল্ট পোর্ট, কোনো ফোন হ্যাঁ হ্যাঁ অ্যাসাইন না হ্যাঁ করলে এটাই ডিফল্ট থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আমার মনে হয় আমি একটা মিস করছিলাম, একটা কথা রং বলছিলাম। সেটা হচ্ছে সিকিউর সাইটের পোর্ট নাম্বার হচ্ছে 443। জি স্যার। সিকিউর সাইটের পোর্ট নাম্বার হচ্ছে 443, আর আনসিকিউরের হচ্ছে শুধুমাত্র 80। 80। হ্যাঁ। আর আমরা রিডাইরেকশনের ব্যাপারে, রিডাইরেকশন হচ্ছে আমি যেটা বলছিলাম, আমার যেভাবে রাখা হয় আর কি। আর কারো টিপি লিঙ্ক রাউটার আছে? কেউ অ্যাক্সেস পয়েন্ট টিপি লিঙ্ক ইউজ করতেছেন? জি স্যার আছে। একটু স্ক্রিন শেয়ার করেন। আমার সাথে অফ করে দিচ্ছি, আমি একটা দেখাচ্ছি। স্যার অন্য কাউরে বলেন, আমি মোবাইলে আছি তো স্যার। আচ্ছা, কারো বাসার রাউটার টিপি লিঙ্ক আছে বা টেন্ডা? স্যার আমাদের আছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে পারেন। স্ক্রিন শেয়ার করে ইয়ে করেন, রাউটারটা একটু লগ ইন করেন। স্যার আমি রাউটারটা লগ ইন করতে পারি না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, আমরা বলে জি স্যার। দিচ্ছি। স্যার দেখা যাচ্ছে? হুম, হ্যাঁ দেখা যাচ্ছে। তা আপনার কিভাবে রাউটার নাম কি? টেন্ডা। টেন্ডা 192 ডট, ব্রাউজার উপরে লিখেন 192.168.0.1। 192 ডট 168 ডট তারপর 0.1। অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করেন। একটু নিচের দিকে স্ক্রল করেন। আর একটু নিচে এই দেখেন রিমোট ওয়েব বেসড ম্যানেজমেন্ট, এখানে চেক মার্ক করেন। জি পোর্ট স্যার। নাম্বার কত? 8080। হ্যাঁ। জি আর স্যার। যদি এটা এনাবল করা হয়, এটা কি করা হয়, এনাবল করা হয়। হ্যাঁ, জি আমরা স্যার। আইসি থেকে কি করতাম, ক্লায়েন্ট মনে করেন কমপ্লেন করলো যে আমি ইন্টারনেট স্লো পাচ্ছি। হ্যাঁ, কি পাচ্ছে, স্লো পাচ্ছে। অথবা ক্লায়েন্ট বলতেছে যে আমরা মাত্র 2জন ইউজার ইউজ করতেছি কিন্তু আমার ইন্টারনেট স্লো। হ্যাঁ, তো আমরা যেটা করতাম, ক্লায়েন্টের এই যে রাউটার গুলো আছে রিমোট ম্যানেজমেন্ট এনাবল করে দিতাম। রিমোট ম্যানেজমেন্ট এনাবল করলে কি হয়, আমরা অফিস থেকে আপনার রাউটারে লগ ইন করতে পারি। আপনি এখানে ওকে দিয়ে দেন। জি স্যার। আপনার কানেকশন ডিসকানেক্ট হইতে পারে, সবাই একটু উনি কানেক্ট হওয়া পর্যন্ত একটু
আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, পিসির কানেকশন চলে আসবে 1 মিনিটের ভিতরে। আপনারও কানেকশনটা, হ্যাঁ বলেন। জি স্যার, চলে এসছে এবার। এখন আচ্ছা কি চলে করব? আসছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু 1 মিনিটের মতো লাগবে, আমার চলে গেছে তো, কারেন্ট চলে গেছে, আমার ইউপিএস রেডি হচ্ছে। জি এই, স্যার। স্যার আমার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার করেন, আমি দেখতেছি, মোবাইলে কানেক্টেড আছে তো। জি স্যার, করেছি। আচ্ছা এখন আমরা যেটা করতাম, একটু আগে যেটা বলতেছিলাম, আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টের এরকম রিমোট ম্যানেজমেন্ট এনাবল করে দিতাম। আর যে কোনো সাইট হোস্টিং এর ক্ষেত্রে সাইটে ভিজিটে পোর্ট নাম্বারটা থাকে। এখন এখন রিমোট ম্যানেজমেন্ট এনাবল হয়ে গেছে না, কারণ আপনার এই রাউটারে আইএসপি থেকে তারা, আইএসপির অফিস থেকে আপনার রাউটার লগ ইন করতে পারবে। সেটা আপনি নিজেও বুঝতে পারবেন। আপনি উপরে আপনার আইপি অ্যাড্রেসটা বের করেন, আপনার আইপি অ্যাড্রেসটা বের করবেন কোথা থেকে, ইয়েতে ক্লিক করেন, ইন্টারনেট সেটিং এ ক্লিক করেন, জি স্যার। একটু স্ক্রল করেন নিচের দিকে, স্যার আর নিচে যাবে না, এতটুকু। স্ট্যাটাসে ক্লিক করেন, স্ট্যাটাস স্যার এটা কোথায় আছে? এই উপরে ইন্টারনেট সেটিং এর উপরে। দেখেন আপনার আইপি, আপনার, হ্যাঁ হ্যাঁ, এবং আপনার এই আইপিটাকে আপনি কপি করেন। স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, 10 216 কপি করছেন, জি স্যার। 53 131 জি স্যার, করেছি। কপি করে একটা ব্রাউজার ওপেন করেন, ব্রাউজার উপর ব্রাউজারের ট্যাব ওপেন করেন, ওখানে পেস্ট করেন। আচ্ছা আপনি এখন টেন্ডারতে আসেন, টেন্ডার আউটার আবার আসেন। এটাকে সাইন আউট করে দেন, মানে এটাকে ক্যান্সেল করে দেন বা এখান থেকে বের হয়ে আসেন। স্যার এখানে যে এনাবেল করেছিলাম ওটাকে আর ক্লোজ করতে হবে না? ওইটাতে এনাবল করা আছে না, করিয়ে না, আমি একটা জিনিস দেখাচ্ছি। এটা টেন্ডারটা ক্রস দিয়ে দেন, ওকে। টেন্ডারটা ক্রস। এখন ব্রাউজারে এটা লিখছেন তো, এন্টার দেন। দেখেন রাউটার লগ ইন হচ্ছে না, তাই না? জি এখন স্যার। সেমিকোলন দেন, তো সরি, আইপিটা থাকবে, আইপির পরে সেমিকোলন। জি স্যার। এখন লিখেন সেমিকোলন, সেমিকোলন, দুইটা ডট, এটা ঠিক দিচ্ছেন? স্যার এটা সেমিকোলন, ওটা তো কোলন, দুইটা ডট। আচ্ছা কোলন দেন। জি স্যার, দিয়েছি। এখন 8080 লিখেন, এন্টার দেন। কি হলো? আপনার আবার রাউটার লগ। লগ ইন হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। মানে যে কোনো সাইট আইপির এগেইনস্টে সাইট অ্যাক্সেস করতে হলে সেখানে একটা কি থাকে, পোর্ট নাম্বার থাকে, জি ঠিক স্যার। আছে? জি তো এভাবেই পোর্ট নাম্বার দিয়ে কি করা হয়, লগ ইন করা হয়। মানে আইপিটাও লাগবে, আইপির সাথে কি লাগবে, পোর্ট আর নাম্বারটাও পোর্ট লাগবে। নাম্বারটাও লাগবে। হ্যাঁ, তো আমরা যেটা করতাম আইএসপি তে এভাবে দিয়ে রিমোট ম্যানেজে এনাবল করে দিতাম, একটা পোর্ট নাম্বার দিয়ে দিতাম, তো ওই অফিস থেকে লগ ইন করা যেত। এখন আপনি সিকিউরিটির জন্য বা আইএসপি তে এই নাম্বারটা খুব কমন হয়ে গেছে, 8080 পোর্টটা। তো আমরা মাঝে মধ্যে দেখা যেত কি, এখন আপনি করছেন না, এখন আপনি আপনার বাসা থেকে বসে অন্যদের রাউটারে লগ ইন করে ফেলতে পারবেন। যদি সবাইকে যদি আইএসপি থেকে 8080 দেয়, হ্যাঁ। আপনার বাসার আইপি মনে করেন 53টা 131, তো এর পরবর্তী ক্লায়েন্টের আইপি হবে কত, 132 33 34, এই টাইপের সামথিং কিছু একটা হবে, হ্যাঁ। জি স্যার। তো তখন ক্লায়েন্ট কি করে, আবার বসে বসে, অনেক ক্লায়েন্ট যারা দুষ্ট ক্লায়েন্ট তারা বসে বসে এগুলো লগ ইন করে ফেলে, লগ ইন করে ইচ্ছে করে রাউটার রিসেট করে দেয়। তো সেই জন্য 8080টা খুব কমন, তো সেই জন্য আমরা ডিফারেন্ট পোর্ট দিতাম, মনে করেন আরো শুধু 889 দিতাম বা ডিফারেন্ট কোন একটা কিছু দিতাম। তখন আর কি করতো না, ওই কেউ যারা ব্যাপারগুলো বুঝতো বা দুষ্ট ক্লায়েন্ট যারা, তারা এই কাজগুলো কিছু করতে পারতো না।
বুঝতে স্যার পারছেন তার মানে জি স্যার, স্যার যদি আমি পোর্ট নাম্বারটা না দিতাম তাহলে আমি রাউটারে কোনো কিছু চেঞ্জ করতে পারতাম না, এরকম না কি ব্যাপারটা? না না, পোর্ট নাম্বারটা দেওয়াতে এখন আপনি রিমোটলি লগ ইন করতে পারছেন। আমরা খেয়াল করছি না, যখন শুধুমাত্র আইপি দিয়ে হিট করছেন রাউটার কিন্তু কি হয় না, লগ ইন হয় নাই, জি স্যার। তাই না? জি পোর্ট নাম্বার দিয়ে এটা রিমোটলি লগ ইন করা যায়, বা যে কোনো আপনার সেম নেটওয়ার্ক থেকে যে কোনো জায়গা থেকে লগ ইন করা যাবে। এখন এইভাবে আপনি আপনার মোবাইল থেকে আপনার স্ট্যান্ডার্ড রাউটার এখন লগ ইন করতে পারবেন, ঠিক আছে, আইপি পোর্ট নাম্বার দিয়ে। আর সেম নেটওয়ার্ক থেকে যে কোনো জায়গা থেকে কি করা যাবে, লগ ইন করা যাবে। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার একটু আগে যে এনাবেল করেছিলাম ওটাকে আবার ডিসেবল করে দিতে হবে নাকি এরকম থাকলে অসুবিধা নেই? এরকম থাকলে অসুবিধা নেই, আর ক্লাস শেষে ডিসেবল করে দিন, আনচেক করে দিলে, কারণ আবার রিবুট নেবে তো আপনার ইন্টারনেট ডিসকানেক্ট হবে, আচ্ছা আবার জি আনচেক এনেবলের জায়গায় আনচেক করে দিয়ে রিস্টার্ট নিবে সেটা। জি স্যার। আর আরেকটা হচ্ছে, তাহলে এখানে ওখানে আমার একটা মিস ইনফরমেশন সেটা হচ্ছে 80 হচ্ছে এসটিটিপি, 80 হচ্ছে এসটিটিপি এবং এটা হচ্ছে আনসিকিউর। আর 443 হচ্ছে এসটিটিপিএস, সেটা হচ্ছে কি সিকিউর সাইট, ঠিক আছে। জি আর পোর্ট নাম্বার 80 বা 8080 এগুলো নিজের ইচ্ছা মতো দেওয়া যায়, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এটা যে কোনো সাইট হোস্টিং এর ক্ষেত্রে বা সাইট এর ক্ষেত্রে এক একবার এক একটা দেওয়া হয়। 8080টা খুব কমন হয়ে যাওয়াতে সবাই চেষ্টা করে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য। জি বুঝতে পেরেছি। তার মানে স্যার এটা অ্যাকচুয়ালি সিকিউর কানেকশনের জন্য কাজ করতেছে না এই 080টা? না না, হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য সিকিউরিটির জন্য কাজ করতেছে না, ওটা রিডাইরেক্টের জন্য কাজ করতেছে। জি বুঝতে পেরেছি। স্যার স্ক্রিনশট অফ করে দেবো? হ্যাঁ হ্যাঁ, অফ করে দিন। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা শেষ করলাম সেটা হচ্ছে ওয়েব প্রক্সি অথবা কি ইউআরএল ফিল্টারিং। যদি সিঙ্গেল ওয়েবসাইট বন্ধ করতে হয় তাহলে এই প্রসেসটা আপনারা ফলো করবেন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা মাইক্রোটিক পাসওয়ার্ড রিকভার করব, ওকে। আসেন, আমি মাইক্রোটিক লগ ইন করতেছি। আচ্ছা, জেনারেলি পাসওয়ার্ড রিকভার বা পাসওয়ার্ড আইটি অফিসার বা আইটি এক্সিকিউটিভ বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পাসওয়ার্ড ভুলে যাবে, এই জিনিসটা প্রথম কথা হচ্ছে মেনে নেওয়া যায় না, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যদি আনফরচুনেটলি পাসওয়ার্ডটা কি হয়ে যায়, আহ, আহ, মনে না থাকে, তাহলে অল্প কিছু সলিউশন আছে, অনেক ধরনের সলিউশন আছে, তার মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটা একটা সলিউশন, হ্যাঁ। তাহলে পাসওয়ার্ড রিকভার করতে হলে ফাইলস আসতে হবে, অবশ্যই কি থাকতে হবে, একটা ব্যাকআপ থাকতে হবে। কি থাকতে হবে, ব্যাকআপ থাকতে হবে। কারণ আমার এই মাইক্রোটিকের কোনো ব্যাকআপ নাই, তাই না। এর আগে আমরা ব্যাকআপের সিস্টেমটা দেখছি, এখন আবার দেখতেছি ব্যাকআপ কোথায় থেকে হয়, ফাইলস থেকে, তা ফাইলস থেকে ব্যাকআপ। একটা নাম দিচ্ছি, টেস্ট টেস্ট 2 দিচ্ছি। আর হচ্ছে ডোন্ট এনক্রিপ্ট হতে হবে, এটা যদি এনক্রিপ্ট হয় পাসওয়ার্ড, যদি অর্থাৎ ব্যাকআপটা যদি এনক্রিপ্টেড ব্যাকআপ হয় তাহলে পাসওয়ার্ড রিকভার করা যায় না, মানে মানে ফ্রি ভার্সনে করা যায় না, পেড ভার্সনে করা যায়। আর এখন আমরা যেহেতু ফ্রি টেস্ট করার চেষ্টা করতেছি সেহেতু এটা ডোন্ট এনক্রিপ্টে চেকমার্ক করে দিতে হবে। কি করে দিতে হবে, ডোন্ট এনক্রিপ্টে চেকমার্ক করে দিতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ফাইলস থেকে ব্যাকআপ নিচ্ছি, নাম দিলাম, ডোন্ট এনক্রিপ্টে ক্লিক করলাম, ব্যাকআপে ক্লিক করলাম, একটা ব্যাকআপ তৈরি হলো। কি তৈরি হলো, ব্যাকআপ তৈরি হলো। আমি এই ব্যাকআপটাকে আমার ডেস্কটপে নিয়ে আসি, মাইক্রোটিকে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ কাজ করে। টেস্ট 2 নামক ব্যাকআপটা এখানে রাখলাম। টেস্ট 2 নামক ব্যাকআপটা দেখতেছেন? ঠিক স্যার। স্যার হ্যাঁ, ভিএমওয়্যার থেকে কপি পেস্ট করা যাবে? ভিএমওয়্যার থেকে ভিএমওয়্যার এর মধ্যে উপরে দেখবেন একটা আছে, আহ, আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আরেকটা জিনিস দেখাই দিতে হবে, নামটা মনে আসতেছে না। ভিএমওয়্যার থেকে কপি পেস্ট করা যায়,
তার বিএমআই টুলস ইনস্টল করতে হয়। আপনার বিএমআই এর উপরে দেখবেন বিএমআই টুলস নামে একটা অপশন আছে, ওটা ইনস্টল করতে হয়। জি স্যার। আচ্ছা, প্রথম কি করলাম, একটা ব্যাকআপ নিলাম। ব্যাকআপটা কি হবে, ডোন্ট এনক্রিপ্ট হবে। কি হবে, ডোন্ট এনক্রিপ্ট হবে। ব্যাকআপটা নিলাম। হ্যাঁ, আর মনে করেন আমি মাইক্রোটিক থেকে বের হয়ে আসলাম, এক্সিট হলো, লগ ইন করতে গেলাম, পাসওয়ার্ডটা ভুলে গেলাম। হ্যাঁ, আমি আন্দাজে একটা পাসওয়ার্ড দিচ্ছি, কানেক্ট দেওয়ার চেষ্টা করছি। ধরে নিলাম আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, তাহলে এখন আমার কি করতে হবে, পাসওয়ার্ড রিকভার করতে হবে না? এখানে একটা ব্যাকআপ নেওয়া আছে। পাসওয়ার্ড রিকভার করতে হলে অবশ্যই ব্যাকআপ থাকতে হবে, ব্যাকআপ না থাকলে পাসওয়ার্ড রিকভার করা যায় না। একটা মাইক্রোটিক নিজস্ব একটা সাইট দিয়ে দিছে, সাইটটার নাম হচ্ছে মাইক্রোটিক পাসওয়ার্ড রিকভারি টুল, একটা ওয়েবসাইট অ্যাড্রেস, মাইক্রোটিক পাসওয়ার্ড রিকভারি টুল। ক্লিক করলাম, দেখেন এটি পড়লে দেখেন তো সবাই। ঠিক আছে, এটা ফ্রি ভার্সনে কিছু করা যায়, কিছু আছে পেইড ভার্সন। আর চুজ ফাইল, ব্যাকআপ ফাইলটাকে এখানে দেখাই দিব। টেস্ট টু ব্যাকআপটাকে এখানে দেখিয়ে দিলাম। হ্যাঁ, টেস্ট টু ব্যাকআপটাকে এখানে আপলোড করে দিলাম। এটা একটু টাইপ করতে হবে, ই ক্যাপিটাল টি ডব্লিউ ডব্লিউ ক্যাপিটাল এন ডি ক্যাপিটাল আর, আপলোড এন্ড শো মি পাসওয়ার্ড। এই দেখেন রিকভারিং লগইন পাস, অ্যাডমিনের পাসওয়ার্ড কত, @1234, ইউজার 1 এর পাসওয়ার্ড হচ্ছে 9876, সাপোর্ট 1 এর সাপোর্টের পাসওয়ার্ড হচ্ছে 1234। তাহলে অ্যাডমিনের পাসওয়ার্ড কত, @1234। এটা কপি করলাম, দেখেন মাইক্রোটিকে এসে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে কানেক্ট দিলাম। কি হয়ে গেল, লগ ইন হয়ে গেল। তাহলে মাইক্রোটিকের পাসওয়ার্ড, এই প্রসেসে মাইক্রোটিকের পাসওয়ার্ড রিকভার করতে হলে কি থাকতে হবে, আমার ব্যাকআপ ব্যাকআপ থাকতে হবে, এবং ব্যাকআপটা ডোন্ট এনক্রিপ্টেড ব্যাকআপ হতে হবে। ঠিক আছে, তখন এই সাইটটা মাইক্রোটিক পাসওয়ার্ড রিকভারি টুল নামক এই সাইটটা দিয়ে কি করা যাবে, ব্যাকআপটা নেওয়া যাবে। আদারওয়াইজ যদি এই অপশনটা না থাকে, মানে আমার কাছে যদি ব্যাকআপটা এরকম ডোন্ট এনক্রিপ্টেড না থাকে, সেক্ষেত্রে এটার রিসেটটা একটু ডিফিকাল্ট, বুঝা যাচ্ছে? আচ্ছা, স্যার ওইটাও কি তাহলে- দেখাবেন আমাদের? কোনটা? স্যার যেটা এনক্রিপ্টেড। না, এনক্রিপ্টেডটা পেইড ভার্সন, তো ওখানে মাইক্রোটিকের সাইটে পেইড করতে হবে, ওটা দেখানো যাচ্ছে না। হ্যাঁ, তবে প্রথম কথা হচ্ছে আপনার আইটি অফিসার, আইটি এক্সিকিউটিভ, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সাপোর্ট ইঞ্জিনিয়ার পাসওয়ার্ড ভুলে যাবেন, এটাই মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যাকআপ যে রাখবেন, অটো ব্যাকআপ গুলো অবশ্যই কি হতে হয়, অটো ব্যাকআপ। আমরা নেক্সট মডিউলে, নেক্সট ক্লাসে অটো ব্যাকআপটা দেখবো। হ্যাঁ, কিভাবে, হাউ ইজ বি ডিফারেন্ট কনসেপ্ট। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করি নাই, অটোমেটিক ব্যাকআপের একটা কনসেপ্ট তো দেখাতে হবে। আচ্ছা, দেখুন হাউ টু গেট আপনাদের মেইলে অটোমেটিক প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন এক একটা ব্যাকআপ ফাইল চলে যাবে। হাউ টু গেট অটোমেটিক ব্যাকআপ ইন জিমেইল, এটা আমাদের মডিউল অ্যাড করে নেই, এটা নতুন জিনিস, অনেকেই কনফিগারেশনটা পারে না। এটা দেখা দিবেন ইনশাআল্লাহ কালকে। হ্যাঁ, জি স্যার। তাহলে পাসওয়ার্ড রিকভারি একটা প্রসেস আমরা দেখলাম। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, মূল কথা হচ্ছে, আর এই প্রসেসটা, এই সাইটটা যে কাজ করবে, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না। কিন্তু দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম আপনারা টেস্ট করার জন্য প্রয়োজন, হ্যাঁ, কোনো পাবলিক পোস্টে, পাবলিক সাইটে পোস্ট দিয়ে দেওয়ার মাইক্রোটিক পাসওয়ার্ড ভুলে গেছে, রিকভার অপশন কি, আপনার কমেন্ট দেখলে বুঝবেন রিকভার অপশনটা খুব সোজা না, কারণ এই প্রসেসটা অনেকের জানা নাই। আর বাংলাদেশে আমরা তেমন একটা পেড ভার্সনে যেতে ইচ্ছুক না,
সবসময়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, ব্যান্ডউইথ মনিটরিং গ্রাফিং মাইক্রোটিক রাউটার। মাইক্রোটিক রাউটার থেকে কিভাবে ব্যান্ডউইথ মনিটর করা হয়, সেটা আইএসপি হতে পারে বা আপনার কর্পোরেট সেক্টর হতে পারে, আপনার অফিসের এমপ্লয়িরা কিভাবে ব্যান্ডউইথ ইউজ করতেছে, সেই মনিটরটা কিভাবে করবেন সেটা দেখাবো, হ্যাঁ। আর তাহলে মাইক্রোটিকে আসি। প্রথমে কিউ করব, একটা কিউ করতেছি আমার আইপির এগেইনস্টে মাই পিসি। আমার আইপি হচ্ছে কত যেন, 172.168.0.9। মনে ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিলাম 10 Mbps। ডাউনলোড, আপলোড, অ্যাপ্লাই। কি করলাম, একটা কিউ করলাম। আইপিটা কার, আমার পিসির আইপি। কারণ আপনার অফিসের ক্ষেত্রে আপনি আপনার অফিসের পিসি বিভিন্ন ডিফারেন্ট ইউজার আইপি কি করবেন, কিউ করলেন, ঠিক আছে। বা টোটাল একটা ল্যান্ডনেট কিউ করলেন, বুঝতেছেন? স্যার একটু আবার বলবেন, বুঝিনি। আচ্ছা, একটা কিউ করলাম আমরা। এর আগে যে দেখছিলাম ব্যান্ডউইথ অ্যাসাইন করা, কিউ করা, জি স্যার দেখেছিলাম। দেখছিলাম না? ওই আমরা এই মানে গ্রাফের সাহায্যে ব্যান্ডউইথ মনিটর করতে হলে কিউ করা থাকতে হবে। কি করা থাকতে হবে? কিউ করা থাকতে হবে। আর আমি তো বিভিন্ন ফ্রেশ ভাবে জিনিস দেখানোর জন্য কিউ গুলো প্রিভিয়াস কাজগুলো তো রিমুভ করে দিই, তাই না? তাহলে এখন কি করলাম, একটা কিউ করলাম। এই কোন ইউজারের জন্য কিউ করলাম, মনে হয় আপনি আপনার অফিসের নেটওয়ার্ক সাপোর্ট অ্যাকাউন্টস এর জন্য কিউ করলেন, তাহলে অ্যাকাউন্টস লিখে দিলেন, টার্গেট আইপিটা লিখে দিলেন, সিঙ্গেল পিসি হচ্ছে এই আইপিটা। যদি একসাথে ওই লাইনের সাথে অনেক আইপি ক্লায়েন্ট থাকে তাহলে টোটাল আইপি রেঞ্জটা দিয়ে দিবেন, ঠিক আছে। লিমিট দেওয়া হলো, অ্যাপ্লাই, ওকে। এতটুকু কাজ শেষ। এরপরে টুলস যাব। কোথায় যাব? টুলস। টুলস থেকে টুলস থেকে টুলস থেকে গ্রাফিং নামে একটা অপশন আছে, কি আছে? আমার প্রিভিয়াস কনফিগারেশন রিমুভ করে দিচ্ছি। গ্রাফিং সেটিং আসতে হবে। কি আসতে হবে? গ্রাফিং সেটিং। গ্রাফটাতে যে জমা হবে প্রতি 5 মিনিটে জমা হবে না 24 ঘন্টা না প্রতি আওয়ারে জমা, প্রতি 5 মিনিটে সে আপডেট দিবে, ঠিক আছে। তাহলে 5 মিনিট সিলেক্ট করে দিলাম। গ্রাফ সেটিং থেকে কি সিলেক্ট করে দিলাম? 5 মিনিট সিলেক্ট করে দিলাম। ইন্টারফেস রুল, আপনি চাইলে, আমার এখানে ইন্টারফেস 4টা না, আর পিপি আউট আছে, ডাব্লিউএলএন আছে, চাইলে নির্দিষ্ট ইন্টারফেস দিতে পারেন, চাইলে সবগুলো ইন্টারফেস দিতে পারেন। আমি কি দিলাম? সবগুলো ইন্টারফেস দিলাম। সবগুলো ইন্টারফেসে কিভাবে ব্যান্ডউইথটা যাচ্ছে যেন সবগুলো দেখতে পারি। অ্যালাউ অ্যাড্রেস বলতে বোঝানো হচ্ছে এই যে কনফিগারেশনটা কে কে দেখতে পারবে। যাদের আইপি গুলো অ্যালাউ করবো তারা দেখতে পারবে, যাদের আইপি অ্যালাউ করবো না তারা দেখতে পারবে না। যদি 0 দেওয়া থাকে তাহলে সবাই দেখতে পারবে, আপনার আইএসপি তে কানেক্টেড যতজন আছে সবাই দেখে ফেলবে। তো 0 মানে কি? অল আইপি। 0 দেওয়া মানে কি? সকল আইপি। তো সেই জন্য আমরা নির্দিষ্ট আইপি করে দিব। আমি আমার আইপিটাই দিলাম, যেহেতু আমরা আইপি থেকে সব টেস্ট করতেছি। অ্যাপ্লাই, ওকে। কিউ রুলস, প্লাস সিম্বল, এরপর কিউ রুলসে প্লাস সিম্বল। আমার কিউ কয়টা করছি? একটা করছি না মাইপিসি। আপনি চাইলে শুধু সেটা দেখতে পারেন, আর চাইলে যদি আমার আরো 10টা কিউ থাকে তখন অলে ক্লিক করতে হবে আর কি, হ্যাঁ। তো আমার একটা কিউ করা ছিল মাইপিসি, সেটা সিলেক্ট করে দিলাম। অ্যালাউ অ্যাড্রেস বলতে আমার আইপিটা দিয়ে দিলাম, যে কিউটা এই কিউটা দেখতে পারো। অ্যাপ্লাই, ওকে। আমি তাহলে আবার একটু রিপিট করি, আমাদের কাজ শেষ, কনফিগারেশন শেষ। কে একজন রিপিট করেন, প্রথম কাজ কি ছিল? স্যার কিউ ক্রিয়েট করা। হ্যাঁ, প্রথম কাজ ছিল কিউ তৈরি করা। একটা কিউ করলাম মাইপিসির জন্য, হ্যাঁ। কিউর মধ্যে তো অবশ্যই ব্যান্ডউইথ অ্যাসাইন করা হয়। সেকেন্ড কাজ হচ্ছে টুলসে গিয়ে গ্রাফিং সিলেক্ট করা, গ্রাফিং, টাইমিংটা সিলেক্ট করে দিন। টাইম সিলেক্ট করা। এরপর ইন্টারফেস রুলস একটা কাজ। ইন্টারফেস রুল, তারপর হচ্ছে অল সিলেক্ট করে দিন।
এতটুকু হ্যাঁ, ইন্টারফেস রুলস একটা কাজ, আর এটা কি কাজ? কিউ কিউ রুলস একটা কাজ। আপনার ঠিক কথা আছে? শোনা যাচ্ছে না। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে। হুম। আচ্ছা, তাহলে এরপর গ্রাফিং সেটিং এ টাইম ফিক্সড করে দাও, কত মিনিট পর পর সে আপডেট দিবে, আর এটা হচ্ছে কিউ রুলস, ইন্টারফেস রুলস, কিউ রুলস, জাস্ট তিনটে স্টেপ। এরপর হচ্ছে মাইক্রোটিকের যে ডিফল্ট গেটওয়ে আছে, মনে করো আমার মাইক্রোটিকের ডিফল্ট গেটওয়ে হচ্ছে কত, এই দেখেন ডিফল্ট গেটওয়ে 172.31.0.10। যে মাইক্রোটিক, আপনাদের মাইক্রোটিকের ডিফল্ট গেটওয়ে ডিফারেন্ট হতে পারে, যেটা থাকবে সেটা দিতে হবে। কি কই থেকে দিবে? এটা ডিফল্ট গেটওয়ে 172.31.0.10। আমি ব্রাউজার এসে 172.31 কত 0.10 থেকে এন্টার দিলাম। এই দেখেন গ্রাফস একটা অপশন আছে। কি অপশন আছে? গ্রাফস একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ইউ হ্যাভ, দেখা যাচ্ছে, জুম করে দিচ্ছি, ট্রাফিক এন্ড সিস্টেম রিসোর্স গ্রাফিং। শুনতেছেন কথা সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, মাই পিসি তে ক্লিক করলে এই দেখেন গ্রাফ তৈরি হলো। গ্রাফটা সে কত মিনিট পর পর আপডেট দিবে? 5 মিনিট পর পর আপডেট দিবে। সোর্স অ্যাড্রেস এই আইপিটা দেখবো, ম্যাক্সিমাম লিমিট 10 এমবিপিএস, কারণ আমার পিসি কে আমার এখানে আমি কত এমবিপিএস দিচ্ছি? 10 এমবিপিএস দিচ্ছি না, ম্যাক্সিমাম 10 এমবিপিএস ইউজ করবো। হ্যাঁ, এভাবে সে ডেইলি গ্রাফ, উইকলি গ্রাফ, মান্থলি, ইয়ারলি দিবে। ঠিক আছে? আইএসপি তে এগুলাকে বলা হয় এমআরটিজি গ্রাফ। কি বলা হয়? এমআরটিজি গ্রাফ। যদি কম বাজেট হয় তাহলে এভাবে গ্রাফ নিয়ে সলিউশন হয়ে গেল। যদি আইএসপি বা আপনার অফিসের বাজেট বেশি হয়, সেক্ষেত্রে এই গ্রাফিং এর জন্য সার্ভার ইউজ করা যেতে পারে। কি ইউজ করা যেতে পারে? সার্ভার। ওই সার্ভার গুলোকে বলা হয় ক্যাকটি সার্ভার। কি বলা হয়? ক্যাকটি সার্ভার বা মনিটরিং সার্ভার। অনেকগুলো সার্ভার ইউজ করা যায়। কি করা যায়? সেগুলোকে মনিটরিং সার্ভার বলা হয়। যদি বাজেট কম হয় সেক্ষেত্রে এইভাবে আমরা মনিটর করতে পারবো, যদি বাজেট বেশি হয় অন্যভাবে মনিটর করতে পারবো। তাহলে এটা 5 মিনিট পর এখানে একটু গ্রাফ তৈরি হবে, মানে বিভিন্ন রে দেখা যাবে। আমরা 5 মিনিট পরে এটা আবার চেক করবো। হ্যাঁ, আমি একটু কিছু ব্রাউজার ওপেন করি, তাহলে ব্যান্ডউইথ ইউজ হলে সে ওখানে গ্রাফে ব্যান্ডউইথ গুলো আসবে। আচ্ছা, 5 মিনিট পরে এসে আমরা গ্রাফটাকে আবার চেক করবো। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের দেখা যাবে। ইথিনেট 2 তে আমার কানেক্টেড, এটা এগুলো একটা গ্রাফ তৈরি হবে। হ্যাঁ, 5 মিনিট অ্যাভারেজ দেওয়াতে এটা 5 মিনিট আসবে। আর বলেন। এটা কেন করতেছি এটাই আমি বুঝলাম না। গ্রাফটা হচ্ছে কেন করছি? গ্রাফটা হচ্ছে গ্রাফটা হচ্ছে মানে এখন আপনার ইচ্ছে হচ্ছে মাইক্রোডিকে ঢুকে ঢুকে, আপনার মাইক্রোডিকে তো 100 জন ইউজার থাকবে, 200 জন ইউজার থাকবে, তাই না? হ্যাঁ। অনেক ইউজার থাকবে না? এখন এক ইউজারকে 200 ইউজারকে তো এভাবে চোখে তাকায় থাকলেও তো চোখ ব্যথা হয়ে যাবে। তো সেই জন্য গ্রাফে ব্যান্ডউইথটা মেজার করা যাবে। কি করা যায়? ব্যান্ডউইথটা এখানে উঠবে, ব্যান্ডউইথটা উঠবে।
সেটা কি করা যাবে, দেখা যাবে। তখন আপনি বুঝলেন হ্যাঁ আইএসপি বা আইএসপি আপনাকে ভালো ব্যান্ডউইথ দিচ্ছে, তখন আপনি কি করলেন, ব্যাপারটাকে দেখতে পারলেন। বুঝতেছেন? আরো সহজ করে বলি, আইএসপি ব্যান্ডউইথ কিনে কার কাছে, আইআইজি এর কাছ থেকে। মনে করেন 400 এমবিপিএস ব্যান্ডউইথ কিনে প্রতি এমবিপিএস এর দাম হচ্ছে 450 মতো, হ্যাঁ 400 এমবিপিএস কিনলো, মাসিক বিল হচ্ছে 1,60,000 টাকা। হ্যাঁ, এখন আইএসপি থেকেও আরো ইউজার চলে, এন্ড ইউজারের যদি ফ্লেক্স ইউজার যদি ব্যান্ডউইথ না পায়, গ্রাফের রে গুলো কি হবে, রে থেকে ওগুলো বোঝা যায়। আপনার এটা হাইস্ট 400 এমবিপিএস এর উপরে যাবে না, 300 আটকে যাবে। মনে করেন আইআইজি আইএসপি কে কম ব্যান্ডউইথ দিচ্ছে, কত হয়েছে 400 এমবিপিএস দেওয়া, সে দিচ্ছে কত 300 এমবিপিএস, তখন এটা 300 এমবিপিএস এর উপরে কি হবে না, ক্রস করবে না। তখন আপনি আইএসপির সাথে, আপনি যার কাছে ব্যান্ডউইথ কিনছেন তাকে আপনি কি করতে পারলেন, প্রেডিক্ট করে অভিযোগ জানাতে পারলেন আমার এখানে তো ব্যান্ডউইথ উঠে না। আরো সহজভাবে বলি, আপনি প্যাকেজ কিনছেন 10 এমবিপিএস, আপনি আপনার বাসার কনফিগারেশন গ্রাফ করলেন, আর আপনি দেখলেন যে এভারেজ 5 এমবিপিএস এর উপরে যায় না, তখন আপনি তার কাছে ক্লেম করতে পারবেন আমার ব্যান্ডউইথ সর্বোচ্চটা কত, 5 এমবিপিএস। বোঝা যাচ্ছে? আচ্ছা দেখি আমি কোনো, আমার কাছে একটু থাকেন, আমি দেখি একটা মেইল পাই কিনা। MRTG graph। এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে আমি ব্যান্ডউইথ ইস্যু, আমি একটা কমপ্লেন করছি তাকে, আইসিসি কে। হ্যাঁ, আমি যখন প্রিভিয়াস কোম্পানিতে ছিলাম তখন আমি তাদেরকে কমপ্লেন করলাম কি, টু কনসার্ন উই আর গেটিং লো ব্যান্ডউইথ, দেয়ার ইজ অ্যান ইস্যু, উই ক্যান নট গেট প্রপার ব্যান্ডউইথ লাস্ট আওয়ার। লাস্ট আওয়ারে কি পাই নাই, আপনাদের সাথে যে এরকম কমিটমেন্ট হয়েছিল সেরকম ব্যান্ডউইথ পাই নাই। এই দেখেন ব্যান্ডউইথটা ওঠা, এই ব্যান্ডউইথ 1 জিবিপিএস, স্ক্রিনে দেখা যাচ্ছে 1 জিবিপিএস মানে কত, 1500 জিবিপিএস থেকে হঠাৎ করে এখানে ফল করছে। এবার হঠাৎ করে ফল করে না, হঠাৎ করে 0 এমবিপিএস এ চলে আসছে, বুঝতেছেন এটা? এরপর আবার আস্তে 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 উঠে ব্যান্ডউইথ উঠছে। তখন আমি তাদের ক্লেম করলাম, আমি লাস্ট আওয়ারে এভাবে আমাকে 2 ঘন্টা আমার ব্যান্ডউইথ কল করছে, মানে কি আমার ক্লায়েন্ট সবাই ডিস্টার্ব পাইছে। আমরা তখন এই প্রুফ থেকে তাদের ক্লেম করলাম কেন আমরা এরকম প্রবলেম হলো। তখন তারা রিপ্লাই দিল, উই আর সরি ফর দ্য ইন্টারাপশন, উই আর ফেসিং প্রবলেম এট আপস্ট্রিম। আমার আইজি বলতেছে তারা যাদের কাছে নেই তাদের থেকে প্রবলেম পাচ্ছে, উই আর ওয়ার্কিং রিগার্ডিং দিস ইস্যু। হ্যাঁ, এরপরে সে আবার মেল করলো, ডিয়ার কনসার্ন প্লিজ চেক দ্য কারেন্ট স্ট্যাটাস, আপডেট আস। আপনারা চেক করেন, হ্যাঁ ইয়েস ইট ইজ ওয়ার্কিং প্রপারলি। তখন আমি বললাম হ্যাঁ এখন ঠিক মতো কাজ করতেছে। বুঝাইতে পারছি? ওকে, তাহলে এই এমআরটিজি বা মনিটরিং গ্রাফের ক্ষেত্রে এই সুবিধাগুলো কি পাওয়া যায়। ওকে, তাহলে ব্যান্ডউইথ মনিটরিং গ্রাফটা শেষ হলো। ঠিক আছে, আমরা আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের মাইক্রোটিকটা শেষ করে ফেলবো, মাইক্রোটিকের ক্লাসগুলা। আমরা আজকে আরেকটা পয়েন্ট জাস্ট বিপিএন এর কনসেপ্ট একটু দেখি, এখানে জাস্ট ডেফিনিশনটা বিপিএন ব্যাপারটা কি সেটা একটু দেখি। কালকে ইনশাআল্লাহ আমরা মাইক্রোটিকে, আমাদের অনেক অনেক প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, তো একটা কোর্স শেষ হচ্ছে না। আমরা বিপিএন এর ডেফিনিশন দেখি, কালকে ইনশাআল্লাহ এগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর এখন প্রথম দিকে যেরকম ছোট ছোট এক একটা কাজ করতে অনেক সময় লাগতো, এখন কি হবে না, এখন আমাদের সাথে আপনাদের বা আমরা একই সাথে অনেকদিন ধরে আছি, ওই ধরনের সময় লাগবে না। জাস্ট বিপিএন এর কনসেপ্ট একটু দেখি।
A virtual private network VPN extends a private network access across a public network. VPN এর কনসেপ্ট হচ্ছে পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্সেস করা। পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে কি অ্যাক্সেস করা? প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্সেস করা। অনেকে এই ডেফিনিশনটা লিখে বা অনেকে বলে আপনার বইতে এই ধরনের ডেফিনিশন পাবেন, পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্সেস করা। মূলত ডেফিনিশনটা ঠিক না। সিকিউরলি যদি অ্যাক্সেস করি সেক্ষেত্রে তাকে বলা হবে কি ভিপিএন। ওকে। আর আরেকটা কথা, ভিপিএন কেন ইউজ করা হয়? মনে করেন আমরা অনেকে এনিডেক্স ইউজ করি না, তারপর স্যার। টিম ভিউয়ার ইউজ করি না। জি স্যার। হ্যাঁ, এগুলো থার্ড পার্টি সাইট, তারা কি করে আমাদের ইনফরমেশন গুলো কি করে চুরি করে, এবং ওগুলা সফটওয়্যার ইনস্টলেশনের সময় আমরা বলি যে হ্যাঁ আপনি আমার সবকিছু অ্যাক্সেস করতে পারবেন, আমরা ইয়েস করে কি সামনের দিকে আগাই। হ্যাঁ, কিন্তু এখন আপনার কোম্পানি, কোন কোম্পানি কি করবে না, তার কোম্পানির সিকিউরিটি হ্যাজার্ড করবে না, তখন তারা কি ইউজ করে? ভিপিএন ইউজ করে। ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে এখন তো রিমোট অফিস চলতেছে সব জায়গায়। হ্যাঁ, আর একটু সহজ করে এখান থেকে বলি এই ছবিটা থেকে। আমার বাসার নেটওয়ার্ক একটা প্রাইভেট নেটওয়ার্ক। এটা মনে করুন আমার বাসা, আমার মাউস কার্সর দেখা যাচ্ছে? জি স্যার। এটা মনে করুন আমার অফিস। আমার অফিসে হচ্ছে এই ল্যাপটপটা, এটা হচ্ছে আমার বাসার ল্যাপটপ। আমি বাসা থেকে অফিসের ল্যাপটপে বা অফিসের সার্ভারে লগ ইন করবো। কিসে লগ ইন করবো? অফিসের সার্ভারে লগ ইন করবো। হ্যাঁ, আমি যদি সরাসরি পাবলিক নেটওয়ার্ক দিয়ে লগ ইন করি কি হবে? সিকিউরিটি হ্যাজার্ড হতে পারে। কি হতে পারে? সিকিউরিটি হ্যাজার্ড হতে পারে। তখন যেটা করা হয়, এই পাবলিক নেটওয়ার্কের মধ্যে যে মূল ইন্টারনেট, তার মাঝখানে একটা ভিপিএন টানেল তৈরি করা। কি তৈরি করা হয়? ভিপিএন টানেল তৈরি করা হয়। টানেল কনসেপ্ট কি? উপরে একটা বিশাল রাস্তা থাকবে, তার ভিতর দিয়ে একটা ছোট রাস্তা তৈরি করা। তো এই পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে এই প্রাইভেট নেটওয়ার্কটা অ্যাক্সেস করাটাকে কি বলা হয়? ভিপিএন বলা হয়। সিকিউরলি অ্যাক্সেস করাকে কি বলা হয়? ভিপিএন বলা হয়। ঠিক আছে। বড় বড় কোম্পানি সমূহ ভিপিএন অ্যাক্সেস করলে আর কি হয়? ভিপিএন এর জন্য একটা ক্রেডেনশিয়াল তৈরি করা হয়, একটা ইউজার নেম তৈরি করা হয়, একটা পাসওয়ার্ড তৈরি করা হয়। হ্যাঁ, তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কি করা হয়? এই সার্ভার গুলোকে অ্যাক্সেস করা হয়। তখন অ্যাক্সেসটা কি হয়? আর একটু সিকিউর হয়। বুঝতেছেন? স্যার, অনেকে যে বলে যে ভিপিএন দিয়ে মানে কোনো কিছু অ্যাক্সেস করা উচিত না। ডিফারেন্ট ব্যাপার। আমরা মোবাইলে যে অ্যাপসের যে ভিপিএনটা, হ্যাঁ, জি স্যার। সেটা হচ্ছে নিজের লোকেশনটাকে হাইড করার জন্য একটা ভিপিএন, সেটা আরেকটা ভিপিএন। সেটা হচ্ছে কি করে, আমার আইপি হচ্ছে বাংলাদেশের আইপি, ভিপিএন একটা সফটওয়্যার ইউজ করে সে আমার আইপিটাই কি করে দিবে? অন্য একটা দেশের আইপি করে দিবে। তাই তো? মনে করেন একটা সাইট বাংলাদেশ গভর্নমেন্ট সেটা ব্লক করে দিল, হ্যাঁ, তো তখন ভিপিএন একটা সফটওয়্যার ডাউনলোড করলো, ডাউনলোড করে তখন সে কি করে, একটা ওই বাহিরের দেশে একটা আইপি প্রোভাইড করলো। সেটা অন্য ধরনের ভিপিএন। ওই ভিপিএন গুলো কি না, সিকিউর না। ঠিক আছে। তাহলে এই ওই VPN দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে? হ্যাঁ, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এটা হচ্ছে সিকিউরিটির জন্য ইউজ করা হয়। এই ভিপিএনটা আপনার কোম্পানির সিকিউরিটির জন্য ইউজ করা হয়। খেয়াল করেন, পাবলিক নেটওয়ার্ক হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কি রিচেবল। পাবলিক নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক দুই ধরনের, একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক আর হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক বা পাবলিক আইপি পৃথিবীর যে কোনো জায়গা থেকে রিচেবল। ঠিক আছে। এখন রিচেবল মানে হচ্ছে এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আইপিটা কেউ জানলে সে এটাতে হিট করতে পারবে। কি করতে পারবে? হিট করতে পারবে। হ্যাঁ, সে যদি এরপরে পাসওয়ার্ড যদি কোনো রকম ব্রেক করতে পারে তাহলে সেটা আপনার সার্ভারে ঢুকেই গেল। যার কারণে সিকিউরিটির জন্য কর্পোরেট অফিস সমূহ
তাদের সার্ভার গুলা একটা লোকাল আইপি তে রাখে। হ্যাঁ, তাহলে আপনার বাসার যে আইপি সেটাও লোকাল আইপি, আপনার সার্ভার আইপিটা লোকাল আইপি, কিন্তু এখন এই লোকাল আইপি হচ্ছে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এই লোকাল আইপি হচ্ছে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। তাহলে এটা থেকে তো এটা লগ ইন হবে না, কি হবে না, লগ ইন হবে না। তো সেই জন্য যেটা করা হয়, পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে একটা টানেল তৈরি করা হয়। কি তৈরি করা হয়? টানেল তৈরি করে। টানেল তৈরি করে এই টানেলের ভিতর দিয়ে কি করে, এটা লগ ইন করে। আর লগ ইন করতে হলে ক্রিডেনশিয়াল লাগবে। কি লাগবে? ক্রিডেনশিয়াল লাগবে। সেই ক্রিডেনশিয়াল দিয়ে তাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। আরেকটু সহজ করে আরেকটা ব্যাপার বলি। মনে করেন মনে করেন অনেকগুলো কোম্পানি আছে। মনে করেন এটা আমার মনে করেন একটা আমার কোম্পানি একটা ওয়েবসাইট সাপোজ। হ্যাঁ, এখন যে কেউ যদি যখন তখন এটা লগ ইন করে ফেলে, সবার যদি লগ ইন অ্যাক্সেস থাকে যে কোনো ডিফারেন্ট নেটওয়ার্ক থেকে, হ্যাঁ, এটা কি হয়ে গেল, আনসিকিউর হয়ে গেল না? স্যার কিভাবে? মনে করেন এই সাইটটা, হ্যাঁ, সাইটের আইপি আমি জেনে গেলাম। আমি আরেকটা ব্যাপার একটু দেখাই। এই দেখেন, এটা হচ্ছে একটা আমার আইএসপির কি একটা কন্ট্রোল প্যানেল। কি প্যানেল? কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, এখন আমি এই আইপিটা জেনে গেছি। কি জেনে গেছি? আইপিটা আমি বের করে ফেলি। এখন আমি যদি ইউজার নেম আর পাসওয়ার্ডটা যদি বের করতে পারি, আমি মোটামুটি তাদের সার্ভার অ্যাক্সেস পেয়ে গেলাম না? পেলাম কিনা? তাহলে আমার জন্য আর একটা স্টেপ, মনে করেন আমি আপনার ফেসবুক আইডি হ্যাক করব, আমি আপনার ইমেল জেনে গেলাম, তাহলে আমি এক স্টেপ আগে গেলাম না? সবগুলো মিলিয়ে তো সিকিউরিটি হ্যাম্পারটা। হ্যাঁ, আমি কারো জিমেল আইডি হ্যাক করব, আমি তার জিমেল জেনে গেলাম, তাহলে এখন আমার আরেকটা স্টেপ, তার কি জানা? পাসওয়ার্ড জানা। এরপরে যদি সে 2 স্টেপ ভেরিফিকেশন করে থাকে, তার মোবাইলটা কোনো রকম আয়ত্ত আনা, প্রত্যেকটা একটা স্টেপের পরে তো আরেকটা স্টেপ আসে। আমি যদি তার ইমেলটাই না জানি, তাহলে আমার জন্য তো ব্যাপারটা আরো কঠিন হয়ে থাকবে, তাই না? এন্ড আমি যে এই সাইটটা, এটা একটা সাস হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল আর কি, রেডিয়াস সার্ভার তো সাস হোস্ট করা। হ্যাঁ, তো আমি যদি এতটুকু অ্যাক্সেস করতে পারি যে কোনো সাইট থেকে, আমার এখান থেকে আমি তাদের সার্ভারে একটা মোটামুটি ঢুকে পড়লাম, আর ইউজার আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ, এখন জেনারেলি কি করা হয়, ওয়েবসাইট সমূহ লোকাল সাইট গুলোকে এইটা ব্লক করে রাখে। এটা এই এতটুকু আসতে হলে কি করতে হবে, এখান থেকে বিপিএন এ কানেক্ট হতে হবে। কানেক্ট হতে হবে, এই বিপিএন দিয়ে কি করতে হবে, কানেক্ট করতে হবে। কানেক্ট করতে, বিপিএন কানেক্ট করতে হলে একটা ইউজার নেম দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, ক্রিডেনশিয়াল লাগবে, আইপি তো লাগবে, বিপিএন সার্ভার আইপি লাগবে, কালকে সেটা আমরা দেখবো। বিপিএন সার্ভার আইপিটা লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, এরপরে কানেক্ট করতে হবে। তখন ব্যাপারটা কি হচ্ছে, একটু লেন্দি হচ্ছে, সিকিউরিটি কি হচ্ছে, আর একটু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, সার্ভার লগ ইন করা যাচ্ছে, সেটা কি হবে, অন্য যে কোনো হ্যাকার বা ইন্ট্রুডারের জন্য কি হবে, কঠিন হবে। তো সেই জন্য কর্পোরেট সেক্টরে যদি হোম অফিস বা বাসা থেকে কাজ করতে হয়, সেক্ষেত্রে তারা কি করে রাখে, বিপিএন কনফিগার করে রাখে।
আর বাসা থেকে যখন আপনি অফিসের সার্ভার লগ ইন করবেন, আপনার ক্রিডেনশিয়াল দিতে হবে, সার্ভারের আইপিটা দিতে হবে, একটা ইউজার নেম দিবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, অনেকগুলো কাজ করতে হবে। ঠিক আছে? তো এই ভিপিএন এর ব্যাপারগুলো কি আসে কর্পোরেট সেক্টরে ইউজ করে, সবাই কি করে ইউজ করে। তো এই জন্য কি ভিপিএন কনফিগারেশনটা একটু জানতে হয়। বুঝতে পারতেছি? জি তাহলে ভিপিএন এর ডেফিনেশনটা কি ছিল? পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে সিকিউরলি প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্সেস করাকে কি বলা হয়? ভিপিএন বলা হয়। ঠিক আছে? আগামীকালকে ইনশাল্লাহ আমরা ভিপিএন কনফিগারটা দেখব। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক। আমরা এখান থেকে আজকে কি কি শেষ করলাম? আমরা এখান থেকে আজকে ক্লাস 3 এর এই পয়েন্টগুলো শেষ করলাম, প্লাস ভিপিএন এর ডেফিনিশনটা, কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি। কালকে ইনশাআল্লাহ আমরা এই কয়েকটা ভিপিএন কনফিগার করে কালকে চেষ্টা করব যেন টোটাল সিলেবাসটা শেষ হয়। হ্যাঁ, তাহলে আমাদের এই উইকে মাইক্রোটিকটা শেষ হলো। ঠিক আছে? কারো কোনো কোয়েরি আছে? ক্লাস স্যার প্র্যাকটিস করতে গিয়ে আমি কিছু প্রবলেম ফেস করছি স্যার। সেটা হলো আচ্ছা। স্যার WLAN এর জন্য যে ডিএইচসিপি সার্ভার কনফিগারেশনটা আমার হচ্ছে না স্যার, একটু দেখবেন স্যার। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, শুনতেছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হুম। আচ্ছা, কেউ স্যার, এটা শুনতে প্রবলেম পাচ্ছি। পারলে একটু সলভ করেন। আমি 5 মিনিটসের ভিতর আসতেছি। হ্যাঁ, কেউ পারলে একটু সলভ করে দেন ওনার প্রবলেমটা, আর আমি জয়েন করতেছি 5 মিনিটের ভিতর।
হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। লগ ইন করেন। লগ ইন তো হচ্ছে না স্যার, সমস্যা হলে একটু আগেই তো লগ ইন হলো।